একজন দুর্দান্ত সাফল্যশালী ধনকুবের, একজন মারাত্মক রোগাক্রান্ত ছোট্ট বালক যে ধীরে ধীরে সব আশা ছেড়ে দিচ্ছিল, এবং একজন অসহায় গৃহকর্মী যার একমাত্র শক্তি ছিল তার খাঁটি মমতাময় হৃদয়। কিন্তু হঠাৎ একটি সাধারণ বিকেলে সেই ধনকুবের অপ্রত্যাশিতভাবে বাড়ি ফিরে এসে চমকে উঠল। তার ছেলেকে কাদামাখা অবস্থায় সেই গৃহকর্মীর সঙ্গে খিলখিলিয়ে হাসতে দেখে সে হতবাক হয়ে গেল। ক্রোধে তার মন জ্বলে উঠল। সে তাকে তৎক্ষণাৎ কাজ থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিল। কিন্তু কয়েকদিন পরে চিকিৎসক টেলিফোনে এমন একটি সংবাদ দিলেন যা শুনে গোটা চিকিৎসালয় অবাক হয়ে গেল। সেই কাদার খাদে আসলে কী ঘটেছিল? সেই উন্মাদনাপূর্ণ কাজটি কিভাবে একটি শিশুর জীবন রক্ষা করল? আপনার কানের হেডফোন লাগিয়ে রাখুন এবং এই হৃদয়স্পর্শী কাহিনীর শেষ অবধি আমাদের সঙ্গে থাকুন। মাসুরির উপকণ্ঠে একটি নির্জন পর্বতশৃঙ্গে, যেখানে ভোরের কুয়াশা প্রাচীন পাইন বৃক্ষগুলিকে আলিঙ্গন করে রাখত এবং মাটির সোঁদা সুবাস প্রত্যেক শ্বাসে মিশে যেত, সেখানে একটি ভিলা অবস্থিত ছিল, যার প্রবেশদ্বার সর্বদা বন্ধ রাখা হতো। স্থানীয়রা এটিকে মানুষশূন্য বাড়ি বলে অভিহিত করত, কারণ সম্ভবত খুব অল্প লোকই কখনো কাউকে ভিতরে প্রবেশ করতে দেখেছিল, শুধুমাত্র সেই চালক ছাড়া যে নিয়মিত অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করত, এবং একটি ক্ষুদ্র শিশু যাকে কেবল কাচের জানালা দিয়ে দেখা যেত। কুয়াশার বিস্তৃতি মাঝে কালির একটি ছোট বিন্দুর মতো সেই ভিলার স্বামী অভিজিৎ কয়েক বছর আগে ভারতীয় স্টার্টআপ জগতে একটি পরিচিত মুখ ছিল। ৩০ বছর বয়সে একটি শিক্ষা প্রযুক্তি প্ল্যাটফর্মের সাহায্যে সফলতা লাভ করে সে তার সামর্থ্যে ধনকুবের হয়ে স্টার্টআপের একটি অনুকরণীয় উদাহরণে পরিণত হয়েছিল। কিন্তু খ্যাতি বেশিদিন টেকেনি। একটি পথ দুর্ঘটনা তার পত্নীকে ছিনিয়ে নিল এবং তার অসুস্থ পুত্রকে এমন এক পিতার কোলে রেখে গেল যে এখনও তার সন্তানকে আলিঙ্গন করতে শেখেনি। ২ বছর পর অভিজিতের কাছে কেবল কাজ, অর্থ এবং তার চারপাশের প্রত্যেক বস্তুর ওপর, বিশেষত তার পুত্র অর্ণবের ওপর এক ধরনের উন্মত্ততাপূর্ণ নিয়ন্ত্রণ ছাড়া অন্য কিছু অবশিষ্ট ছিল না। অর্ণব এখন ৫ বছরের হয়ে গিয়েছিল। জন্ম থেকেই তার শ্বাস-প্রশ্বাসের জন্য যন্ত্রের প্রয়োজন পড়ত এবং সে অক্সিজেন ও ঔষধের ওপর নির্ভরশীল ছিল। যেসব গৃহকর্মী আসত তারা সকলেই শীঘ্রই চলে যেত। কেউ মালিকের শীতল স্বভাব সহ্য করতে পারত না, আবার কেউ সেই শিশুর নীরবতার ভয়ে তাল মিলিয়ে চলতে পারত না। অর্ণব নিজে কোনো ব্যক্তিকে ৫ সেকেন্ডের অধিক দেখত না, না হাসত না কাঁদত, যেন অনুভূতিও এমন একটি বস্তু যাকে জীবিত রাখার জন্য সঞ্চয় করতে হয়। এবং তারপর মার্চ মাসের একটি শীতল দিনে প্রিয়া সেই বাড়ির প্রবেশদ্বারে উপস্থিত হল। সে একটি পুরাতন কোট পরিহিত ছিল, কাঁধে একটি পাতলা কাপড়ের থলে, হাতে একটি পরিচ্ছন্ন ফাইল। মুখমণ্ডল খুব অধিক সুন্দর ছিল না, কিন্তু তাকে দীর্ঘক্ষণ দেখার ইচ্ছা জাগত। তার সৌন্দর্যের জন্য নয়, বরং তার চোখের গভীরতম শান্তির জন্য। ব্যবস্থাপক তাকে এমনভাবে পর্যবেক্ষণ করল যেন সে কোনো মূর্খকে দেখছে। তুমি কি সত্যিই এটি করতে চাও? পূর্ববর্তী ব্যক্তিটি মাত্র ৮ দিন স্থায়ী হয়েছিল। আমি জানি, প্রিয়া হাসতে হাসতে বলল, আমি শুধু একটি সুযোগ চাই। অভিজিৎ সরাসরি সাক্ষাৎ নিল না। সে নির্দেশ দিয়ে রেখেছিল, যতক্ষণ না জরুরি হয় কথা বলো না, আমার অনুমতি ব্যতিরেকে শিশুকে স্পর্শ করো না, এবং চিকিৎসা রুটিন নিজের ইচ্ছানুসারে একেবারে পরিবর্তন করবে না। তিনি কি সর্বদা এমনই? প্রিয়া নিম্নস্বরে প্রশ্ন করল যখন তাকে কক্ষে নিয়ে যাওয়া হচ্ছিল। ব্যবস্থাপক দীর্ঘশ্বাস ফেলল, মাথা দোলাল এবং কোনো কথা না বলে দ্বার বন্ধ করে দিল। অর্ণবের কক্ষ ৩য় তলে অবস্থিত ছিল, যার কাঁচের জানালাগুলি পাইন বাগানের দিকে উন্মুক্ত ছিল। কক্ষের সমস্ত কিছু এত সুন্দরভাবে রক্ষিত ছিল যে এক ধরনের শীতল অনুভূতি হতো। সাদা লোহার সজ্জা, ২৪ ঘণ্টা চালু বায়ু পরিশোধক, খেলনাগুলির রঙের হিসেবে সজ্জিত ছিল, কিন্তু এমন কোনো চিহ্ন ছিল না যে সেগুলিকে কখনো স্পর্শও করা হয়েছে। শিশুটি চেয়ারে কুঁকড়ে বসেছিল, মাথাটা কিছুটা পশ্চাতের দিকে হেলানো ছিল যাতে শ্বাস মুখোশটি সহায়তা পায়। তার চোখ জানালার বাইরে নড়াচড়া করা বৃক্ষগুলি থেকে সরছিল না। প্রিয়া নিঃশব্দে দাঁড়িয়ে রইল। সে হাসল না বা কথা বলার প্রচেষ্টাও করল না, শুধু আস্তে করে নিজের থলে নিচে রাখল। একটি চেয়ার টেনে সেও জানালার বাইরে দেখতে শুরু করল। দুজনে ১০ মিনিট নীরবে রইল। তুমি কি নার্স? হঠাৎ একটা নিম্ন খসখসে শব্দ ভেসে এলো। প্রিয়া শিশুটির দিকে তাকাল। অর্ণব এখনও তার দিকে তাকাচ্ছিল না, কিন্তু তার ঠোঁট দুটি ধীরে ধীরে নড়ছিল। আমি এর ওপর শিক্ষা লাভ করেছি, সে উত্তর দিল,
কিন্তু এখন আমি শুধু তোমার তত্ত্বাবধান করতে এসেছি যদি তুমি চাও। শিশুটি কোনো প্রত্যুত্তর দিল না, কিন্তু তার চোখ প্রথমবার ধীরে ধীরে তার দিকে ঘুরল। সেই সন্ধ্যায় অভিজিৎ প্রথমবার ব্যবস্থাপককে জিজ্ঞাসা করল, ও কি করছে? শিশুর সঙ্গে বসে আকাশ পর্যবেক্ষণ করছে। অপ্রয়োজনীয়। অভিজিৎ কপালে ভাঁজ পড়ে এই উপসংহারে পৌঁছাল এবং আবার কম্পিউটারের পর্দায় মগ্ন হয়ে গেল। কিন্তু সে জানত না যে এই অপ্রয়োজনীয় কাজটি প্রথম জিনিস ছিল যা অর্ণবকে কয়েক মাস পর প্রথমবার কিছুটা সহজে শ্বাস নিতে সহায়তা করেছিল। পরবর্তী কয়েকদিনে প্রিয়া বন্ধুত্ব গড়ার চেষ্টা করেনি। সে রসিকতা শোনায়নি, ফল ক্রয় করেনি বা পূর্ববর্তী লোকেদের মতো শিশুকে শিক্ষা দেওয়ার প্রচেষ্টা করেনি। সে শুধু নীরবে সেখানে অবস্থান করত। যখন অর্ণবের দরকার হতো তখন উপস্থিত হয়ে যেত, আর যখন সে একা থাকতে চাইত তখন পিছিয়ে যেত। একদিন সে নিজের সঙ্গে একটা ক্ষুদ্র আলো নিয়ে এলো এবং শয্যার পাশে রাখল। হলুদ আলোটা তারার মতো ঝিকমিক করছিল। সে এটাকে শ্বাসের আলো বলে অভিহিত করল। প্রিয়া জানালো, যখন তুমি সমানভাবে শ্বাস নেবে তখন এটা জ্বলবে। যদি তুমি গভীর শ্বাস না নাও তবে এটা ম্লান হয়ে যাবে। অর্ণব চেষ্টা করল এবং প্রথমবার সে নিজের শ্বাসের ওপর মনোযোগ দিল। যন্ত্রের জন্য নয়, বরং কোনো মজাদার বস্তুর জন্য। অভিজিৎ এই বিষয় তখন জানতে পারল যখন পরিবারের চিকিৎসক নিয়মিত পরীক্ষার জন্য এলেন। তিনি অর্ণবের শ্বাসের প্রতিবেদন দেখলেন, মাথা তুলিয়ে হাসলেন। শিশুটি খুব ভালো অগ্রগতি করছে। কি পরিবেশ পরিবর্তিত হয়েছে? অভিজিৎ ভ্রু কুঁচকাল। ঔষধ পরিবর্তিত হয়নি, যন্ত্রপাতি পরিবর্তিত হয়নি। তাহলে শুধু একটিই সম্ভাবনা অবশিষ্ট আছে। চিকিৎসক তাকে গভীর দৃষ্টিতে দেখে বললেন, মানুষ। সেই রাত্রে অভিজিৎ প্রথমবার নিজের পুত্রের কক্ষের ক্যামেরা পুনরায় চালু করল, যা সে সর্বদা বন্ধ রাখত কারণ সে অপরাধবোধ অনুভব করতে চাইত না। সে দেখল যে এক মহিলা সেই শিশুকে গ্রন্থপাঠ করে শোনাচ্ছে। তার কণ্ঠস্বর বায়ুর মতো হালকা ছিল। শিশুটি শান্তিতে শায়িত ছিল, চোখ অর্ধেক বন্ধ ছিল। যখন সে থামল তখন অর্ণব আস্তে করে বলল, তুমি কি কাল পুনরায় আসবে? প্রিয়া হাসল, নিচু হয়ে বলল, যদি তুমি চাও আমরা। শিশুটি চোখ বন্ধ করে নিল, হাসল না, কিন্তু তার ঠোঁট হালকা করে বেঁকে গেল। বাইরে উদ্যানে ঘন কুয়াশা ছিল, কিন্তু সেই কক্ষে, যা একসময় কুয়াশার চেয়েও শীতল ছিল, সেখানে একটা ক্ষুদ্র প্রদীপ জ্বলছিল। ধীর এবং শান্ত, কিন্তু দুটি আত্মাকে উষ্ণ করার জন্য যথেষ্ট, যা দীর্ঘকাল ধরে শীতল হয়ে পড়েছিল। যখন প্রিয়া কক্ষে থেকে বেরোল তখন অভিজিৎ দ্বিতীয় তলার সিঁড়িতে দাঁড়িয়েছিল। কেউ কোনো কথা বলল না। অভিজিতের দৃষ্টি প্রিয়ার হাতের উপর পড়ল, যেখানে সন্ধ্যায় কাগজের ফুল মোড়ানোর সময় কিছুটা রং লেগে গিয়েছিল। ও তাকে আনন্দিত করে, কিন্তু আনন্দ দিয়ে রোগ সারে না। অভিজিৎ শীতল কণ্ঠে বলল। প্রিয়া শুধু একটি বাক্যে প্রত্যুত্তর দিল, ঠিক, কিন্তু আনন্দ ব্যতিরেকে একে জীবিত থাকা বলে না। দ্বার তার পশ্চাতে বন্ধ হয়ে গেল, এবং সেই বাড়িটি, যা দীর্ঘকাল বন্ধ ছিল, মনে হলো যেন খুব ধীরে একটি ছোট ফাটল উন্মুক্ত হয়ে গেল। মুসৌরিতে এপ্রিলের শুরু প্রায় এক বৃদ্ধা বাতার মতো শান্ত হয়, যে সর্বদা নিজের আঁচলে হঠাৎ বর্ষণকে লুকিয়ে রাখে। সেই বিকেলে কুয়াশা স্বাভাবিকের চেয়ে অধিক ধীরে ধীরে কেটে যাচ্ছিল, এবং সূর্য ঠিক ততটুকু উঁকি দিচ্ছিল যাতে উদ্যানের একটি অংশ শুকোতে পারে। প্রিয়া অর্ণবকে দুপুরের খাদ্য খাইয়ে বাইরে বেরোল। হাতে কাঠের একটা ক্ষুদ্র বাক্স ছিল, যার অভ্যন্তরে এলইডি আলো, ছোট ব্যাটারি এবং কিছু রঙিন কাগজের খণ্ড ছিল। সে বাক্সটা পুরাতন বারান্দার ছোট টেবিলে রাখল, যা শুকনো লতায় আচ্ছাদিত ছিল এবং যা একসময় বাড়ির স্বামীর গর্ব ছিল। তারপর সে ফিরে গেল এবং ধীরে ধীরে অর্ণবকে বাইরে নিয়ে এলো, অক্সিজেন মুখোশটাকে তার দেহের এক অবিচ্ছিন্ন অংশের মতো সঙ্গে রেখে। আপনি আমাকে বাইরে কেন নিয়ে এসেছেন? অর্ণব আস্তে করে প্রশ্ন করল, চোখ চারদিকে ঘুরাতে ঘুরাতে। তোমাকে একটা উপহার প্রদান করার জন্য, কিন্তু তোমাকে এটা সংযোজিত করতে আমাকে সহায়তা করতে হবে। অর্ণব ধীরে ধীরে মাথা দোলাল। দুজনে পুরাতন কাঠের মেঝের ওপর বসে পড়ল, যার ওপর ভিজে থাকার কারণে পাতলা শ্যাওলা জমে গিয়েছিল। প্রিয়া অর্ণবকে এক এক করে কাগজের খণ্ড আর ছোট তার প্রদান করল। হাসতে হাসতে বলল, এটা একটা শ্বাসের ফুল, কিন্তু বায়ুল অপেক্ষা করার পরিবর্তে এটা তখনই ফুটবে যখন তুমি সমানভাবে শ্বাস নেবে। সেই দিনের মতো? হ্যাঁ, কিন্তু এতে রং উপস্থিত আছে। যখন তুমি সমানভাবে শ্বাস নেবে তখন ফুল হলুদ হয়ে যাবে। যখন তুমি শ্বাস আটকে রাখবে তখন এটা ম্লান হয়ে যাবে। অর্ণব নীরবে নির্দেশ পালন করতে লাগল। তার ছোট পাতলা আঙুলগুলি আশ্চর্যজনকভাবে দক্ষ ছিল। মধ্যে মধ্যে প্রিয়া থেমে তাকে দীর্ঘক্ষণ দেখত। এই শিশুটি যদি অসুস্থ না হতো তবে সম্ভবত এক চঞ্চল কিন্ডারগার্টেন ছাত্র হতো। বিদ্যালয়ের মাঠে দৌড়াত, নোংরা করার জন্য তিরস্কার খেত, কিন্তু এখন তার প্রত্যেক কাশিতে তার পিতা চমকে উঠত।
তারা ফুলটা ঠিক সেই সময় সমাপ্ত করল যখন আকাশের রং পরিবর্তিত হয়ে গেল। মেঘগুলি এমনভাবে ঘনীভূত হল যেন শেষ আলোটুকু গিলে নিতে চায়। অর্ণব ওপরে তাকাল। বর্ষণ হতে চলেছে দিদি? হ্যাঁ, সম্ভবত। কিন্তু বর্ষণ তো শীতল হয়। তুমি কি কাদায় খেলতে চাও? শিশুটি বড় চোখে তার দিকে তাকাল। জীবনে প্রথমবার এমন অদ্ভুত প্রশ্ন শুনল সে। কাদায় খেলা? হ্যাঁ, আমার শৈশবে খুব পছন্দ ছিল। বর্ষণের দিনে যদি উঠানে কাদায় খেলার সুযোগ মিলত তবে পুরো সপ্তাহটা আনন্দিত থাকত। পাপা নিষেধ করবেন। প্রিয়া মাথা ঝুঁকাল। যদি আমি তোমার সঙ্গে যাই তবে কি মনে হয় পাপা ক্ষমা করে দেবেন? অর্ণব ইতস্তত করল। তারপর সে ধীরে ধীরে নিজের অক্সিজেন মুখোশ খুলল এবং প্রিয়ার হাত ধরে নিল। অভিজিৎ সেই দিন তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো। দিল্লিতে সভা বাতিল হয়ে গিয়েছিল এবং সে কাউকে পূর্বে অবগত করার দরকার মনে করেনি। সে রাত হওয়ার পূর্বে নিজের পুত্রের কক্ষে যেতে চাইছিল। একটা এমন অভ্যাস যার কোনো নাম ছিল না, কিন্তু কক্ষ খালি ছিল। না শ্বাস নেবার যন্ত্রের শব্দ, না কোনো দুর্বল শ্বাস। অর্ণব, তার কণ্ঠস্বর ভরে উঠল। অর্ণব! সে সিঁড়ি দিয়ে নিচে দৌড়ে গেল। বাড়ির পশ্চাতের বারান্দায় পৌঁছতে পৌঁছতে প্রায় পিছলে যাচ্ছিল এবং স্তম্ভিত হয়ে গেল। ভিজে উদ্যানে, যা একসময় তার কাছে অসুস্থতার আতঙ্ক ছিল, সেখানে অর্ণব একটা ছোট কাদার খাদে বসেছিল। তার 2 হাত মাটিতে মাখা ছিল, মুখ নোংরা ছিল, কিন্তু সে হাসছিল। শিশুটি হাসছিল। হাসির শব্দ বর্ষণের পর্দা ছিন্ন করে প্রতিধ্বনিত হচ্ছিল, যেন দীর্ঘদিন ধরে দমিত কোনো জিনিস পুনরায় জীবিত হয়ে উঠেছে। পাশে প্রিয়াও বসেছিল, তার সঙ্গে হাসছিল। তার হাতও শিশুটির চেয়ে কম নোংরা ছিল না। প্রিয়া তাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখেনি, যে পুরোপুরিভাবে স্থির হয়ে গিয়েছিল। তুমি এটা কি করছো? চিৎকারে দুজনে চমকে গেল। অর্ণবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে তাড়াতাড়ি উঠতে যাচ্ছিল, কিন্তু প্রায় পড়ে গেল। প্রিয়া ক্ষিপ্রতার সাথে তাকে ধরে নিল। অভিজিৎজি, আপনি কি জানেন যে ও 3 সপ্তাহ আগেই শ্বাসের গুরুতর সমস্যা থেকে সুস্থ হয়ে উঠেছে? তুমি ওকে মেরে ফেলছ? অর্ণব কাঁপতে কাঁপতে তার হাত ধরে দাঁড়িয়ে পড়ল। প্রিয়া সোজা হয়ে দাঁড়াল। তার চোখের দিকে সরাসরি তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, আমি জানি যে আপনার পুত্র অসুস্থ। আমি ওর সীমাবদ্ধতাকে যে কারোর চেয়ে ভালো জানি, এবং আমার বিশ্বাস যে আজ সেই দিন যখন ও সত্যি সত্যি জীবিত হয়েছে, শুধু একটা পরিষ্কার পরিচ্ছন্ন বস্তুর মতো টিকে থাকেনি। তোমার কোনো অধিকার নেই, সে গর্জন করে উঠল। না, আমার নেই, কিন্তু যদি আজ আপনার পুত্র 2 বছরে প্রথমবার হাসে, তবে আপনি উন্মত্ত হওয়ার পরিবর্তে এটা জিজ্ঞাসা করতে পারেন যে কেন? এক দীর্ঘ নীরবতা নেমে এলো। বর্ষণ তখনও পড়ছিল। অর্ণব ধীরে ধীরে কাশল এবং অভিজিতের কুর্তা ধরে পশ্চাতে সরে গেল। আপনি যান, পাপা ক্রুব্ধ হয়েছেন। প্রিয়া নিচু হয়ে তোয়ালে দিয়ে তার মুখ মুছিয়ে দিল। কোনো সমস্যা নেই, আমি এখানেই আছি যদি তোমার দরকার হয়। সে অভিজিতের পাশ দিয়ে চলে গেল। কিন্তু যখন সে সিঁড়িতে পৌঁছাল, তখন অভিজিৎ হঠাৎ প্রশ্ন করল, তুমি চিকিৎসাবিজ্ঞানে শিক্ষা লাভ করেছ, তাই না? সে ঘুরল না, শুধু বলল, আমি সম্প্রদায় স্বাস্থ্যের ওপর শিক্ষা লাভ করেছি। শেষ বছরে একটা দুর্ঘটনার পর ছেড়ে দিয়েছিলাম। তাহলে তুমি কিভাবে নিশ্চয়তা দিতে পারো যে তুমি ভুল নও? এইবার প্রিয়া ঘুরল। তার মুখ বর্ষণে ভিজেছিল। ভিজে চুলগুলি তার গালে আটকে ছিল। কোনো নিশ্চয়তা নেই, কিন্তু আমার বিশ্বাস আছে, এবং আপনার পুত্রও বিশ্বাস করতে শুরু করেছে। এই বলে সে সরাসরি কক্ষে চলে গেল। অভিজিৎ বর্ষণে দাঁড়িয়ে কাদার দাগগুলি দেখতে লাগল, শিশুদের কাদামাখা পাদুকাগুলি দেখতে লাগল, এবং সেই মুহূর্তে সে নিজেকে খুব ছোট অনুভব করল। সেই রাত্রে অর্ণবের হালকা জ্বর ছিল। অভিজিৎ সারা রাত তার কাছে বসে থাকল। পাপা, প্রিয়া দিদির ওপর ক্রোধ করো না। আমার ঠান্ডা লেগে গেছে। আমি খুব আনন্দিত ছিলাম। আমি শ্বাসও নিতে পারছিলাম। পাপা কিছু বলল না, শুধু তার চুলে হাত বুলিয়ে দিল। প্রথমবার সে নিজের হাত সেই ছোট মাথায় 1 সেকেন্ডের অধিক সময় ধরে রাখল। পরবর্তী দিন প্রিয়া ক্ষমা প্রার্থনা করল। সে শুধু নিজের কাজের সময়ে পূর্বের মতোই এলো। কিন্তু সেই দিন থেকে অর্ণবকে প্রতি সন্ধ্যায় বাইরে যাওয়ার অনুমোদন দেওয়া হলো, যদিও মাত্র 15 মিনিটের জন্য। এখন আর কাদায় নয়, কিন্তু মাটি, ফুল, হাওয়া এবং সেন্সরযুক্ত ছোট ফুল, প্রতিবার যখন সে সমানভাবে শ্বাস নিত, তখন তা জ্বলে উঠত। 1 সপ্তাহ পর অর্ণব তার পিতার কাছে প্রশ্ন করল, পাপা, আমি কি বালিতে খেলতে পারি? অভিজিৎ নিজের পুত্রকে দেখল এবং তারপর প্রিয়াকে। প্রিয়া মাথা দোলাল। প্রথমবার সেই বাড়িতে যা কারো জন্য উন্মুক্ত হতো না, মনে হলো যেন আরও একটা তালা খুলে গেল। এবং সেই শব্দ, যা সবচেয়ে মূল্যবান মনে হতো, একটি শিশুর হাসি, প্রতি সন্ধ্যার এক পরিচিত অংশ হতে শুরু করেছিল। সেই সকালে আকাশে মেঘ জমেছিল।
বাইরে বারান্দায় ল্যাভেন্ডারের সুবাস এখনও রান্নাঘরে ছড়ায়নি। প্রিয়া অর্ণবের জন্য ফল কাটছিল। হঠাৎ দ্বারের ঘণ্টি বাজল। সে চমকে ঘড়ি দেখতে লাগল। এটা না তো সরবরাহের সময় ছিল, আর না তো নার্সের। অর্ণবও থেমে গেল যখন সে আপেলের টুকরোগুলি পাত্রে স্মাইলির আকৃতিতে সাজাচ্ছিল। কে হতে পারে দিদি? অর্ণব আস্তে করে প্রশ্ন করল। সম্ভবত আঙ্কেল নতুন অক্সিজেন সিলিন্ডার নিয়ে এসেছেন। প্রিয়া হাত ধুয়ে মুছে বাইরে বেরোল। কিন্তু গেটে দাঁড়িয়ে থাকা ব্যক্তি সেই আঙ্কেল ছিলেন না, বরং এক সুসজ্জিত পোশাক পরিহিত সোনার ফ্রেমের চশমা লাগানো এক ব্যক্তি ছিলেন, যার হাতে একটি কালো ব্রিফকেস ছিল। মুখে হাসি ছিল, কিন্তু চোখগুলি পাথরের মতো শীতল ছিল। আমি অরিন্দম, অভিজিতের ভাই। প্রিয়া থেমে গেল, বিনয়ীভাবে মাথা দোলাল। নমস্কার, ভিতরে আসুন। অরিন্দম ভিতরে প্রবেশ করল। চোখ প্রত্যেক কোণকে কোনো গোপন কৌতূহল ছাড়া দেখছিল। যখন সে অর্ণবকে লিভিং রুমে খেলনা সাজাতে দেখল, তখন সে এক নজর তাকাল এবং তারপর আস্তে করে বলল, যেন এটা নিশ্চিত করতে চাইছিল যে অর্ণব শুনতে না পায়, এটা এখনও জীবিত আছে। প্রিয়া হতবাক হয়ে গেল, কিন্তু সে নিজেকে শান্ত রাখল। ও ঠিক আছে, শিশুটি খুব বুদ্ধিমান। অরিন্দম উপহাস করে হেসে টেবিলে চেয়ার টেনে নিল। তোমার নাম কি? প্রিয়া। আমি তোমার সম্পর্কে শুনেছি, একজন গৃহকর্মী যে চিকিৎসায়ও দক্ষ, শিশুদের ভালো তত্ত্বাবধান করে এবং একজন অটিস্টিকের মতো শিশুকে হাসাতেও সক্ষম। সত্যিই এক কাহিনী বটে। প্রিয়া কোনো প্রতিক্রিয়া দেখাল না। তাহলে আজ আপনি এখানে কেন এসেছেন? পারিবারিক বিষয়। আমি আর অভিজিৎ সহদার, একই রক্ত। আমি শুধু এটা নিশ্চিত করতে চেয়েছিলাম যে এই বাড়িতে সবকিছু সঠিক পথে চলছে কিনা। তুমি জানো, যখন অনেক অজানা লোক আসা যাওয়া করে, তখন দুর্বল শিশুরা, যাদের মানসিক অবস্থা স্থির নয়, তারা সহজেই প্রভাবিত হয়ে যায়। তার কণ্ঠস্বর সমতল ছিল, কিন্তু প্রত্যেক শব্দ সূচের মতো বিচ্ছিল। অর্ণব খুব ভালো অগ্রগতি করছে। যদি আপনার দরকার হয়, তবে আপনি সরাসরি অভিজিৎজির সঙ্গে কথা বলতে পারেন। আমি করব, কিন্তু আমি আগে তোমার কাছে শুনতে চাই, তুমি ওর সঙ্গে কি করছ? শুধু ওকে জীবিত করছি, শুধু শ্বাস নেওয়া নয়। অরিন্দম ভ্রু কুচকাল, ধীরে ধীরে হাসল। অনুভূতি হল দ্বিধারী তরোয়াল প্রিয়া। যদি কখনো ও তোমাকে অত্যধিক ভালোবাসতে শুরু করে এবং তারপর তুমি চলে যাও, তবে পরিণাম কে ভোগ করবে? আমার যাওয়ার কোনো আকাঙ্ক্ষা নেই। সকলে নিজের ভাগ্য নির্বাচন করতে পারে না। এই বাক্যটি ঠান্ডা জলে তেলের এক ফোঁটার মতো পড়ল। প্রিয়া হঠাৎ অনুভব করল যে অরিন্দম ভাইপুর সঙ্গে দেখা করতে আসেনি, বরং অনুসন্ধান করতে, ধমকাতে এবং সম্ভবত তার চেয়েও অধিক কিছু করতে এসেছে। সেই সন্ধ্যায় অভিজিৎ বিলম্বিতভাবে ফিরল। তার মুখ ক্লান্ত ছিল, টাই এখনও খোলা হয়নি, হাতে এখনও ল্যাপটপ ছিল। কক্ষে প্রবেশ করেই সে রান্নাঘরে অর্ণবের কণ্ঠস্বর শুনতে পেল। পাপা, আজ আমি প্রিয়া দিদির সঙ্গে ডিমের স্যুপ তৈরি করেছি। সে থেমে গেল। কবে থেকে তার পুত্র অন্যদের এত স্নেহ দিয়ে ডাকতে শুরু করল? সে রান্নাঘরে গেল। অর্ণব এক উচ্চ চেয়ারে বসেছিল, একটা ছোট অ্যাপ্রন পরিহিত, চুলে কিছুটা ডিম লেগেছিল এবং প্রিয়া হাসছিল। সুপের বাটি থেকে ধোঁয়া সরাচ্ছিল। অরিন্দম ভাই এসেছিলেন। সে উপরে না তাকিয়ে বলল, উনি অনেক কিছু জিজ্ঞাসা করেছেন। অভিজিৎ এক মুহূর্ত নীরব রইল। তারপর প্রশ্ন করল, কি জিজ্ঞাসা করেছেন? অর্ণবের সম্পর্কে, আমার সম্পর্কে এবং আপনার সম্পর্কে। ওনার কোনো অধিকার নেই, কিন্তু যদি আপনি প্রস্তুতি না নেন, তবে উনি এটা ছিনিয়ে নেওয়ার উপায় খুঁজে নেবেন। তুমি কি বলছ? অরিন্দম ভাই এটা প্রমাণ করতে চান যে আপনি আইনি দিক থেকে শিশুর লালন পালন করতে সক্ষম নন। যদি তিনি সামাজিক সেবা সংস্থাকে এমন সিদ্ধান্তে বাধ্য করতে পারেন, তবে বিভাগ অস্থায়ী অভিভাবকত্বের কথা বিবেচনা করার জন্য আদালতে ফাইল পাঠিয়ে দেবে, এবং যখন সেই স্তরে কথা পৌঁছে যাবে, তখন কিছুই আপনার হাতে থাকবে না। অভিজিৎ তার দিকে তাকিয়ে রইল, তারপর ঘুরে দীর্ঘশ্বাস ফেলল। ও এমন করার সাহস করবে না। আপনি এমন এক ব্যক্তিকে কম গুরুত্ব দিচ্ছেন যে সর্বদা ভাবে যে তাকেই উত্তরাধিকারী হতে হবে। দুজনে নীরব হয়ে গেল। রান্নাঘরে ফুটন্ত জলের শব্দের মধ্যে শুধু অর্ণবের চামচ বাজানোর এবং খিলখিল করে হাসার শব্দ ছিল। তুমি কি করতে চলেছ? এটা প্রমাণ করা যে আপনি একজন ভালো পিতা। কিন্তু এটা শুধু প্রেসক্রিপশন বা খরচের তালিকা দিয়ে হতে পারে না। সে রান্নাঘরের কাউন্টারে হাত রাখল, জোরে বলল, তাহলে আমার কি করা উচিত? প্রতিদিন নিজের পুত্রের সঙ্গে হাসা, খেলা এবং মাটিতে খেলা উচিত? না, আপনাকে শুধু ওকে একজন শিশু হিসেবে দেখতে শুরু করতে হবে, জীবিত থাকার একটা মিশন হিসেবে নয়। পরবর্তী দিন প্রিয়া অর্ণবকে এক নতুন কার্যকলাপ চেষ্টা করার উপদেশ দিল, সঙ্গীত চিকিৎসা। তারা লিভিং রুমের মাঝে একটা মাদুর বিছাল, কাঠের কিছু বাদ্যযন্ত্র, ছোট ড্রাম এবং একটা ব্লুটুথ স্পিকার রাখল, যাতে হালকা শাস্ত্রীয় সঙ্গীত বাজছিল। অর্ণব শুরুতে লজ্জা অনুভব করছিল,
কিন্তু যখন প্রিয়া নিচে বসল এবং তালের সঙ্গে ড্রাম বাজাতে শুরু করল, তখন শিশুটিও তেমনটাই করতে শুরু করল। অভিজিৎ সিঁড়িতে দাঁড়িয়ে নিচে দেখছিল, রেলিং শক্ত করে ধরে। সে জানত না যে তার ভিতরে কি ছিল যা তাকে নিচে গিয়ে যোগদান করতে বাধা দিচ্ছিল, যদিও তার মন খুব চাইছিল। সম্ভবত এটা অহংকার ছিল, বা সম্ভবত ভয়, এমন কিছু ভাঙার ভয় যা ধীরে ধীরে সুন্দর হচ্ছিল। অর্ণব হঠাৎ ওপরে তাকাল এবং তাকে দেখে চিৎকার করে উঠল, পাপা, আপনিও আমাদের সঙ্গে খেলুন। সেই আমন্ত্রণ তাকে থামিয়ে দিল। ধীরে ধীরে অভিজিৎ নিচে নামল, নিজের পুত্রের পাশে বসে পড়ল। প্রিয়া ছোট ড্রামটা তার দিকে ধাক্কা দিয়ে দিল, আপনি চেষ্টা করুন। সে ড্রামস্টিক ধরল, একটা তাল বাজাল, তারপর দুটো, তারপর পুত্রের খিলখিল হাসির মধ্যে একটা ছোট সুর বাজেও। অর্ণব তার উপর ঝুঁকে পড়ল, শ্বাস দ্রুত ছিল, কিন্তু সে এখনও হাসছিল। পাপা, আপনি খুব মজার বাজান। প্রথমবার অভিজিৎ একটি খুব সাধারণ জিনিসের জন্য বিহব্বল হয়ে গেল, নিজের পুত্রের দ্বারা আলিঙ্গিত হওয়া। সেই রাত্রে প্রিয়া নিজের কক্ষে ফিরে দিনপুঞ্জি লিখতে বসল। দিন ২২। অর্ণব সঙ্গীত বাজাল, হাসল, নিজের পিতাকে আলিঙ্গন করল, আমাকে শিক্ষিকা বলল। অভিজিৎ ড্রাম বাজাল, তাল ঠিক ছিল না, কিন্তু তার চোখে নিজের পুত্রের জন্য প্রথমবার ভয় ছিল না। সে কলম নিচে রাখল এবং জানালার বাইরে তাকাল। এই বাড়িটি ধীরে ধীরে উন্মুক্ত হতে শিখছিল, কিন্তু বাইরে অরিন্দমের মতো লোকেরা এখনও উত পেতে বসেছিল। পিতা আর পুত্র দুজনকে এমন এক দাবা খেলায় ভাসানোর চেষ্টা করছিল যেখানে অনুভূতি সবচেয়ে দুর্বল খুঁটি হবে, এবং সে জানত যে যদি তাকে এই শিশু আর এই পিতার রক্ষা করতে হয়, তবে সে শুধু একজন গৃহকর্মী হয়ে থাকতে পারে না, তাকে তাদের পক্ষে দাঁড়াতে হবে, যদিও তাকে পুরো পরিবারের শক্তির মোকাবিলা করতে হয়। মসৌরির উপকণ্ঠে সেই সকালে কুয়াশার একটি মোটা আস্তরণ ছেয়েছিল, যার ফলে প্রত্যেক শব্দ বায়ুর মতো নরম এবং অস্পষ্ট হয়ে গিয়েছিল। দেবদারু বৃক্ষের নিচে অবস্থিত সাদা ভিলায় অভিজিৎ স্বাভাবিকের চেয়ে কিছুটা আগে জাগ্রত হয়ে গেল। কাজের চাপে নয়, বরং একটি অদ্ভুত স্বপ্নের কারণে। একটি কাঠের দ্বার উন্মুক্ত হয়ে গেল, যার পশ্চাতে তার পুত্রের হাসির শব্দ শোনা যাচ্ছিল। তারপর সেই দ্বারটি নিজে থেকে ধড়াম করে বন্ধ হয়ে গেল। সে রান্নাঘরে গেল, কিন্তু প্রিয়াকে স্বাভাবিকের মতো দেখতে পেল না। অজান্তেই তার মনে কিছুটা উদ্বেগ বাসা বাঁধল। পশ্চাতের উদ্যান থেকে পদশব্দ তাকে পশ্চাতে তাকাতে বাধ্য করল। কাচের জানালা দিয়ে সে দেখল প্রিয়া বাদামি রঙের পোশাক পরিহিত এক লম্বা রোগা ব্যক্তির সঙ্গে কথা বলছে। তারা একে অপরের খুব নিকটে দাঁড়িয়েছিল এবং প্রিয়া কিছু ফিসফিস করছিল, যা শুনে ব্যক্তিটি মাথা দোলাচ্ছিল। প্রিয়ার মুখে কিছুটা উত্তেজনা ছিল। অভিজিৎ শুনতে পেল না, কিন্তু সেই ব্যক্তিটি একবার খুব মনোযোগ দিয়ে বাড়িটার দিকে তাকাল। প্রিয়া যখন ভিতরে প্রবেশ করল, তখন দ্বারে অভিজিৎকে দাঁড়িয়ে থাকতে দেখে সে চমকে গেল। চেনা কেউ? হ্যাঁ, পুরাতন বন্ধু। পুরাতন বন্ধু যে এত সকালে চলে এসেছে, ও একজন স্বতন্ত্র সাংবাদিক। শুনেছি এখানকার আশেপাশের জমির অস্বচ্ছ অধিগ্রহণ সংক্রান্ত কোনো বিষয় চলছে, তাই আমার কাছে কিছু তথ্য জানতে চাইছিল। আমি আগে এই অঞ্চলে বাস করতাম, তাই কিছুটা জানি। অভিজিৎ তার দিকে তাকিয়ে রইল। তার চোখে সন্দেহ ছিল, নাকি সে তাকে বুঝতে পারছিল না, কে জানে। আচ্ছা, প্রিয়া অ্যাপ্রেন হোকে টাঙাল এবং প্রাতরাশ প্রস্তুত করতে লাগল। অভিজিৎ আর কিছু প্রশ্ন করল না, কিন্তু সেই মুহূর্ত থেকে তার ভিতরে একটি সূক্ষ্ম ফাটল ধরতে শুরু করল, ঠিক যেমন দীর্ঘ সময় ধরে রং না করা গেটের ওপর থেকে রঙের আস্তরণ উঠে যায়। দুদিন পর অরিন্দম পুনরায় এলো। এইবার সে একা আসেনি, বরং অফিসের পোশাক পরিহিত, উচ্চে চুল বাঁধা এবং রূপলি ফ্রেমের চশমা পরিহিত এক মহিলাকে সঙ্গে নিয়ে এলো। নমস্কার। অরিন্দম হাসতে হাসতে ভিতরে প্রবেশ করল, যেন বাড়িটা তারই। তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিই, ইনি রিনাজি, শিশু কল্যাণ বিভাগের বিশেষজ্ঞ। তিনি এই অঞ্চলে বিশেষ শিশুদের যত্নের রেকর্ড পর্যালোচনা করছেন, তাই আমি ওনাকে সঙ্গে নিয়ে এলাম। অভিজিৎ চমকে গেল। পূর্বে কোনো সংবাদ দেওয়া হলো না কেন? সংবাদ দেওয়া হয়েছিল, শুধু ভুল ঠিকানায় চিঠি পাঠানো হয়েছিল, আর আমরা শুধু কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে এসেছি, কোনো অসুবিধা হবে না। রিনাজি খুব ধীরে হাসলেন, কিন্তু তার চোখে এমন কিছু ছিল যে সামনের মানুষটি জোরে নিঃশ্বাস নেওয়ার সাহস করতে পারছিল না। তারা লিভিং রুমে গেল, যেখানে অর্ণব বিল্ডিং ব্লক নিয়ে খেলছিল। প্রিয়ার সঙ্গে সঙ্গে তার কাছে চলে এলো। নমস্কার বেটা। রিনাজি নিচে বসলেন এবং একটি কোমল হাসির সঙ্গে বললেন, আমার নাম রিনা, আমি কি তোমার সঙ্গে কিছুক্ষণ খেলতে পারি? অর্ণব তার দিকে তাকালো এবং প্রিয়ার দিকে ঝুঁকে পড়ল। সে কিছু বলল না, শুধু খুব ধীরে মাথা দোলাল।
ও অপরিচিতদের সঙ্গে কিছুটা লজ্জা পায়। প্রিয়া বুঝিয়ে বলল, আমি বুঝি, বিশেষ শিশুরা এমনই হয়। কিন্তু আপনি কি জানেন যে আইন অনুসারে কোনো অসুস্থ শিশুর সরাসরি দেখাশোনা করার ব্যক্তির কাছে পেশাদার লাইসেন্স থাকা উচিত? সেই প্রশ্নটি ঘরের বাতাসকে স্থির করে দিল। অভিজিৎ মধ্যপথে বলল, আমি ওর অভিভাবক এবং আমি প্রিয়াকে গার্হস্থ্য সাহায্যের জন্য রেখেছি, চিকিৎসা নার্স হিসেবে নয়। কিন্তু ও ঔষধ পরিবর্তন করে, শ্বাস নিতে সহায়তা করে, শারীরিক চিকিৎসায় হস্তক্ষেপ করে, তাই না? প্রিয়া এবং অভিজিৎ দুজনেই নীরব রইল। আমরা শুধু যাচাই করছি। যদি ফলাফলে কোনো লঙ্ঘন পাওয়া যায় তবে বিভাগ একটি প্রতিবেদন তৈরি করবে এবং অভিভাবকত্বের অধিকার পর্যালোচনার জন্য ফাইল আদালতে পাঠিয়ে দেবে। যদি সবকিছু বৈধ হয় তবে আপনাদের উদ্বেগের কোনো কারণ নেই। রিনাজির কণ্ঠস্বর মধুর ছিল, কিন্তু শব্দগুলি ছুরির মতো কাটছিল। সেই সন্ধ্যায় প্রিয়া বাড়ির বারান্দায় বিষণ্ণ হয়ে বসেছিল। তার হাতে একটি পুরাতন ভাঁজ করা চিঠি ছিল চিকিৎসা বিশ্ববিদ্যালয় থেকে, যাতে স্পষ্ট লিখিত ছিল যে সে এক আত্মীয়ের মৃত্যুর পর মানসিক স্বাস্থ্যের অবনতির কারণে শিক্ষা ছেড়ে দিয়েছিল। সেই দিন থেকে সে আর কখনো চিকিৎসাক্ষেত্রে ফিরে যায়নি, আর এখন অতীত একটি অভিযোগের মতো ফিরে আসছিল। অর্ণব তার পাশে বসেছিল, নিজের তৈরি কাগজের ফুল দিয়ে খেলছিল। আপনি কি দুঃখিত? সে প্রশ্ন করল। হ্যাঁ, কিছুটা। বাবা বলেন যে কেউ যদি আমাদের সঙ্গে ভালো থাকে তবে আমাদের তাকে নিজের কাছে রাখা উচিত। তাহলে কি আপনি চলে যাবেন? প্রিয়া উত্তর দিতে পারল না। ছোট হাতটি তার হাত শক্ত করে ধরল। সেই ধরাটি তার হৃদয়ে এক অদ্ভুত যন্ত্রণার সৃষ্টি করল। আমি অন্যদের ভয় পাই, আমার আর কাউকে পছন্দ নয়, শুধু আপনি আছেন। সেই রাত্রে অভিজিৎ তাকে নিজের অফিসে ডেকে পাঠাল। সে টেবিলের পশ্চাতে বসেছিল। আলো তার মুখে তীর্যকভাবে পড়ছিল, যাতে তার ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। তুমি জানো, যদি অবৈধ যত্নের অভিযোগ প্রমাণিত হয় তবে কি হবে? জানি, আমার প্রশাসনিক দণ্ড হবে এবং এখানে কাজ করার অধিকার হারাব। সে নীরব পড়িল এবং তারপর জোরে শ্বাস নিল। তোমাকে কিছু সময়ের জন্য যেতে হবে। এই বাক্যটি একটি টানা দড়িকে কাঁচি দিয়ে কাটার মতো ছিল। আপনি আমার উপর বিশ্বাস করেন না? তা নয়, কিন্তু আমি অরিন্দমকে অভিযোগ করার কোনো সুযোগ দিতে পারি না। ও মামলা করার জন্য প্রত্যেক ছোটখাটো বিষয় সংগ্রহ করছে। তাহলে অর্ণবের কি হবে? আমাকে সামলাতে দাও। প্রিয়া মাথা তোলাল, কোনো বিতর্ক করল না, কোনো বাধা দিল না, শুধু উঠে দাঁড়ালো এবং ঘুরে দাঁড়ালো। তুমি কোথায় যাবে? আমার কাছে জায়গা আছে, আর ওই পুরাতন বন্ধু যাকে আপনি সকালে দেখেছিলেন, ও একজন উকিল। ও সেই শিশুদের সাহায্য করেছে যাদের অবৈধভাবে সামাজিক আশ্রমে পাঠানো হয়েছিল। যদি দরকার পড়ে তবে আমি অর্ণবের জন্য তার সাহায্য নেব। অভিজিৎ মাথা তুলল। তুমি মামলা করতে চাও? আমি ওই শিশুটিকে রক্ষা করতে চাই, যদিও আমাকে আপনার বিরুদ্ধে দাঁড়াতে হয়। এই বাক্যটি লক্ষাধিক চুক্তির কাগজে ভরা টেবিলের ওপর এক দমকা বাতাসের ঝাপটার মতো ছিল। পরবর্তী দিন সকালে সে বাড়ি থেকে চলে গেল। অর্ণবকে আলিঙ্গন করল না, শুধু ঘুমন্ত শিশুর কপালে চুম্বন করল এবং রাত্রিকালীন আলোর নিচে একটি ছোট কাগজের খণ্ড রেখে গেল। আমার বিশ্বাস যে তুমি আমার ব্যতিরেকেও সমানভাবে শ্বাস নেবে। একা থেকে অর্ণব পরিবর্তিত হতে লাগল। সে সারাদিন নীরব থাকত, খেতে চাইত না, কারো দিকে তাকাতে চাইত না। যখন চিকিৎসক পরীক্ষার জন্য এলেন, সে দেয়ালের দিকে মুখ ফিরিয়ে নিল। শ্বাস নেওয়ার আলো জ্বলছিল না, হৃৎস্পন্দন অনিয়মিত ছিল এবং কাশি অতীত থেকে এক করুণ ডাকের মতো ফিরে এসেছিল। অভিজিৎ নিজের পুত্রকে দেখে হৃদয়ে যন্ত্রণা অনুভব করছিল। যেসব জিনিস সে নিয়ন্ত্রণ করতে পারত, অর্থ, চিকিৎসা, পুষ্টি, এখন সব ব্যর্থ মনে হচ্ছিল। সেই রাত্রে সে প্রথমবারের মতো তার পুত্রের কাছে প্রার্থনা করল, অর্ণব, বাবা ভুল ছিল, আমি প্রিয়াগীতিকে যেতে দিয়েছিলাম, কিন্তু আমি ওনাকে ফিরিয়ে আনব। তোমাকে শুধু ঠিকমতো শ্বাস নিতে হবে, দয়া করে। শিশুটি নীরবে শায়িত রইল। কিছুক্ষণ পর কম্বলের ভিতর থেকে একটি খুব ক্ষীণ কণ্ঠস্বর এল, বাবা, দিদিকে ফিরিয়ে আনো। অভিজিৎ উঠে বসল, ফোন তুলে নিল এবং জীবনে প্রথমবারের মতো সে কোনো ব্যবসায়িক অংশীদারকে নয়, বরং সেই গার্হস্থ্য সহায়িকাকে প্রার্থনা করার জন্য নম্বর ডায়াল করল, যে একাই তার পুত্রের হৃদয়ে সত্যি জীবিত থাকা শিখিয়েছিল। প্রিয়ার ফিলা থেকে চলে যাওয়ার দুদিন পর মুসৌরি যেন পরিবর্তিত হয়ে গিয়েছিল। আকাশ আর বিষাদময় ছিল না, কিন্তু অভিজিতের মনে তখনও একটি ঝড় চলছিল। অর্ণব নীরব থাকত, না হাসত, না কথা বলত। খাদ্য শুধু ঠোঁট দিয়ে স্পর্শ করে সরিয়ে দিত। তার চোখ সেই উঠানে পড়ে থাকত, যেখানে সে একসময় প্রিয়ার সঙ্গে খেলত। অভিজিৎ ভাবল,
প্রিয়া ফিরে এলেও কি অনেক বিলম্ব হয়ে যাবে? ওই শিশুটি একটি বরফের খণ্ড ছিল, যাকে সে স্পর্শ করেছিল, এবং সেটি ধীরে ধীরে গলতে শুরু করেছিল। এখন যখন সেই শিখা নিভে গেছে, তখন কি বরফ পুনরায় জমে যাবে, এইবার চিরকালের জন্য? সে আর অপেক্ষা করতে পারল না। শান্ত রাত্রে সে জঙ্গল দিয়ে সেই ঠিকানায় গেল যা প্রিয়া চাকরির আবেদনে লিখেছিল। একটি ছোট বাড়ি, যেখানে সকালের কুয়াশা ত্বকে কাটত এবং রাস্তার আলোগুলি আশার উপস্থিতির মতো দুর্লভ ছিল। তার বাড়ির আলো জ্বলছিল, একটি উষ্ণ হলুদ আলো। সে দ্বার ধাক্কাল, না জেনেই যে যদি সে বাইরে আসে তবে কি বলবে। দ্বার উন্মুক্ত হল। প্রিয়া নয়, ৩০ বছরের কাছাকাছি এক ব্যক্তি, পণ্ডিতের মতো দৃঢ় মুখ এবং সেই চোখের সঙ্গে যাতে সারারাত জাগরণের চিহ্ন ছিল। আপনি অভিজিৎ? সেই ব্যক্তিটি প্রশ্ন করল। অভিজিৎ মাথা দোলাল। প্রিয়া কি এখানে আছে? অভিজিৎ ভ্রু কুচকাল। ও আমার সম্পর্কে কি বলেছে? খুব অধিক কিছু নয়, কিন্তু এটুকুই যথেষ্ট যে আমি বুঝতে পারি আপনি একজন পিতা এবং নিজের যন্ত্রণার সঙ্গে সংগ্রাম করা এক মানুষের মাঝে আবদ্ধ আছেন। অভিজিৎ কিছু বলল না। করণ তাকে ভিতরে আমন্ত্রণ করল। গরম চা খাওয়াল। চায়ের ধোঁয়া উঠল, আদার ঝাঝালো সুবাস ছড়িয়ে পড়ল। আমি অরিন্দম এবং শিশুকল্যাণ বিভাগের হঠাৎ পরিদর্শনের কথা শুনেছি। আমার বিশ্বাস করুন, এর পশ্চাতে শুধু প্রক্রিয়া নেই। আপনার কি অর্থ? অরিন্দম পূর্ব থেকেই একটি ফাইল প্রস্তুত করে রেখেছে। সম্ভবত সে কিছু মিথ্যে বিবরণও তৈরি করেছে। তার চূড়ান্ত লক্ষ্য প্রিয়া নয়, বরং আপনি। অভিজিৎ সোজা হয়ে বসল। আমি? ও এটা প্রমাণ করতে চায় যে আপনি অভিভাবকত্বের জন্য অযোগ্য। যদি আপনি অর্ণবের শারীরিক ও মানসিক সুরক্ষা নিশ্চিত করতে না পারেন, তবে ও আইনের সাহায্য নিতে পারে। এটা হতে পারে না। আমি ওই শিশুর পিতা। আইন ভালোবাসাকে রক্তের সম্পর্কের নিরিখে নয়, বরং ব্যবহার, বাসস্থানের পরিবেশ এবং যত্নের সামর্থ্যের নিরিখে মাপে। অভিজিৎ নিজের মেরুদণ্ডে একটি শীতল স্রোত অনুভব করল। সে কখনো নিজের পুত্রের কাস্টাডি হারানোর কল্পনা করেনি। তার জন্য অর্ণবই সব ছিল। একটি ভাঙা বিবাহের পর, সেই পত্নীর মৃত্যুর পর যাকে সে রক্ষা করার শপথ নিয়েছিল, জীবিত থাকা শেষ সম্বল। তাহলে আমার কি করা উচিত? আমাদের প্রত্যাক্রমণ করতে হবে, কিন্তু শক্তি দিয়ে নয়, বরং সত্য দিয়ে। ঠিক সেই সময় তার উন্মুক্ত হল। প্রিয়া ভিতরে প্রবেশ করল। ঠান্ডা বায়ুতে তার মুখ কিছুটা ফ্যাকাশে ছিল, কিন্তু তার চোখ ঠিক তেমনই পরিষ্কার ছিল যেমন প্রথমবার দেখা গিয়েছিল। সে তাকে দেখে থমকে গেল এবং তারপর মাথা দোলাল, এত ধীরে যেন সে কখনো যায়নি। তুমি এখানে অর্ণবের জন্য এসেছ। অভিজিৎ মাথা দোলাল। ওর তোমাকে দরকার, আর আমারও। প্রিয়া নীরব রইল। কিছুক্ষণ পর সে করণের পাশে বসে পড়ল। নিজের পকেট থেকে একটি ফাইল বের করল। আমি অরিন্দমের অবৈধ হস্তক্ষেপ এবং পরিবারে অসুস্থ ব্যক্তির অভিভাবকত্ব সম্পর্কে কিছু তথ্য লাভ করেছি। একটি মামলা ছিল যাতে সে মিথ্যে নথির ভিত্তিতে কাউকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছিল। আমি আর করণ ওই দিন আপনার বাড়িতে হওয়া পুরো পরিদর্শন প্রক্রিয়ার পুনরনুসন্ধানের জন্য কর্মকর্তাদের কাছে অনুরোধ জানাব। তুমি এই সব কেন করছ? অভিজিৎ প্রশ্ন করল। অর্ণবের জন্য না আমার জন্য? প্রিয়া মাথা তুলে সরাসরি তার চোখের দিকে তাকাল। ওই শিশুটির জন্য। কিন্তু আপনি না থাকলে ও নিজে জীবিত থাকতে পারত না। আপনি ভুল করেছেন। আপনি ভীত ছিলেন। আপনি নিজেকে বন্ধ করে ফেলেছিলেন। কিন্তু আপনিই নিজের পুত্রের জন্য দ্বার উন্মুক্ত করেছিলেন। আমি সেটা দেখেছি। অভিজিৎ মুষ্টি শক্ত করল। তুমি ফিরে আসবে? সে প্রশ্ন করল। তখনই, যখন আপনি আর কাউকে নিজের পুত্রের ভবিষ্যৎ নির্ধারণ করতে দেবেন না। পরবর্তী দিন প্রিয়া ভিলায় ফিরে এলো। অর্ণব দৌড়ে বাইরে এলো। বিনা অক্সিজেন যন্ত্রে, বিনা কারো সহায়তায় সে তাকে আলিঙ্গন করল। বারবার বলতে থাকল, দিদি আর যেও না, দিদি আর যেও না। সে তাকে আলিঙ্গন করল। চোখের জল গড়িয়ে পড়ল। পরবর্তী কয়েকদিনে বাড়িতে স্পষ্টভাবে পরিবর্তন এলো। অভিজিৎ এবং প্রিয়া মিলে অর্ণবের স্বাস্থ্যসেবার পুরো দিনপঞ্জি পুনরায় তৈরি করল। প্রত্যেক চিকিৎসা নথি, প্রত্যেক মনস্তাত্ত্বিক চিকিৎসার সময়সূচি সংগ্রহ করল। প্রযুক্তি ক্ষেত্রে নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অভিজিৎ একটি ছোট অ্যাপ নকশা করল, যা অর্ণবের শ্বাসের ছন্দ, ঔষধের সময় এবং ঘুমের প্যাটার্ন রেকর্ড করত। সেই তথ্য সরাসরি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের সঙ্গে সিঙ্ক হয়ে যেত, যার ফলে নজরদারি হাতে লেখা কাগজের ওপর নির্ভর করার পরিবর্তে আরও সঠিক হয়ে গেল। তারা স্বতন্ত্র বিশেষজ্ঞের উপদেশের জন্য শিশু হাসপাতালের একজন শিশুরোগ বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করল।
করণ আইনি দিকটি সামলাল। যদি অরিন্দম বিষয়টিকে আদালতে নিয়ে যায় তবে তার মোকাবিলার পরিকল্পনা তৈরি করল। এক সন্ধ্যায় অর্ণব একটি ছবি নিয়ে অভিজিতের কাছে এলো। বাবা, আমার সঙ্গে পেন্টিং করো। অভিজিৎ রঙিন পেন্সিল ধরল, হাত কাঁপছিল। আমি পেন্টিংয়ে দক্ষ নয়। কোনো সমস্যা নেই। প্রিয়া দিদি বলেন যে যা মন থেকে তৈরি হয় তা হাত দিয়ে তৈরি জিনিসের চেয়ে বেশি সুন্দর হয়। অভিজিৎ হেসে ফেলল এবং তারপর নিজের পুত্রের চোখে নিজেকে দেখল, একজন অসম্পূর্ণ পিতা যে সঠিক উপায়ে ভালোবাসতে শিখছিল। 1 সপ্তাহ পর অভিজিৎ বিভাগ থেকে একটি সমন লাভ করল। আমরা কি পুরোপুরি প্রস্তুত? সে করণকে প্রশ্ন করল। হ্যাঁ, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ অংশ আপনি। আপনাকে শব্দ দিয়ে নয়, বরং নিজের কাজ দিয়ে প্রমাণ করতে হবে। লোকেদের দেখতে দিন যে অর্ণব আপনার সঙ্গে থেকে খুশি। অভিজিৎ উদ্যানের দিকে তাকাল, যেখানে অর্ণব আর প্রিয়া প্লাস্টিকের কৌটো দিয়ে গাছে জল দিচ্ছিল। দুজনে শিশুদের মতো হাসাহাসি করছিল। যতক্ষণ ওই শিশু হাসতে থাকবে আমি পরাজিত হব না। আর প্রথমবারের মতো সেই বাড়িতে যা প্রত্যেক দ্বার বন্ধ করে রেখেছিল, একটি নতুন বিশ্বাস জাগ্রত হয়েছিল। কোনো উকিল বা চিকিৎসকের কারণে নয়, বরং একজন পিতার ভালোবাসার কারণে, যে শুরু থেকে ভালোবাসতে শিখছিল। সেই সকালে মুসৌরির আবহাওয়া অস্বাভাবিকভাবে শান্ত ছিল। না বর্ষণ, না কুয়াশা, শুধু একটি ধূসর আলো পুরো জগতে ছেয়েছিল, যাতে সবকিছু ভারী মনে হচ্ছিল। অভিজিতের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাদা শার্টের কলার ঠিক করছিল। তার গম্ভীর মুখ হালকা আলোয় প্রতিফলিত হচ্ছিল। আজ রায়ের দিন ছিল। তার এবং শিশু কল্যাণ বিভাগের প্রতিনিধিদের মধ্যে বৈঠক, অরিন্দমের অভিযোগের বিষয়বস্তু যাচাই করার জন্য। এর আগে যে বিভাগ অভিভাবকত্বের অধিকার পর্যালোচনার জন্য ফাইল আদালতে পাঠাত, পশ্চাতে মীরা মনোযোগ দিয়ে অর্ণবের চুল আছড়ে দিচ্ছিল। ছেলেটিকে চিন্তিত দেখাচ্ছিল। তার চোখ নিচে নামতে থাকা লোকেদের দিকে তাকাচ্ছিল না। প্রিয়া তার কাঁধে হাত রাখল। আমি তোমার পিতার সঙ্গে যাচ্ছি, শুধু কিছুক্ষণের জন্য। অর্ণব তার দিকে তাকালো এবং প্রশ্ন করল, আপনি ফিরে আসবেন? হ্যাঁ, সে প্রতিশ্রুতি দিল। ছেলেটি মাথা দোলালো, একটি ছোট হাসি আনার চেষ্টা করল। গত কিছু সময়ে অর্ণব শুধু হাসতে শেখেনি, বরং বিশ্বাস করতেও শিখেছে, এমন একটি জিনিস যা সে আগে কখনো জানত না। সভাপতির বৈঠক কক্ষ একটি পুরাতন সরকারি ভবনের ৩য় তলে ছিল। নিম্ন ছাদ, ধীরে ধীরে ঘুরতে থাকা পাখা, শক্ত কাঠের টেবিল, চেয়ার এবং শুকিয়ে যাওয়া গাছ প্রশাসনিক বৈঠকের এক ক্লান্তিকর পরিবেশ তৈরি করছিল। অভিজিৎ ভিতরে প্রবেশ করল। তার পশ্চাতে প্রিয়া এবং উকিল করণ ছিল। টেবিলের বিপরীত দিকে অরিন্দম আগে থেকেই বসেছিল। মুখে কোনো অনুভূতি ছিল না। তার পাশে এক মধ্যবয়সী ব্যক্তি, তার উকিল, এবং রিনাজি, বিশেষজ্ঞ, যিনি বাড়িতে পরিদর্শন করতে এসেছিলেন, বসেছিলেন। বৈঠক শুরু হল। অধ্যক্ষ প্রায় 50 বছর বয়সী এক ব্যক্তি নিম্ন ও স্থির কণ্ঠে বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় দিলেন। তারপর তিনি অরিন্দমকে ইশারা করলেন। আমি অর্ণবের পরিবারের একমাত্র নিকটতম আত্মীয়। আমি অনেক লক্ষণ দেখেছি যে অভিজিৎ, ওর পিতা, নিজের পুত্রের সুরক্ষা নিশ্চিত করতে সক্ষম নয়। উদাহরণস্বরূপ, কোনো পেশাদার প্রমাণপত্রহীন ব্যক্তিকে স্বাস্থ্যসেবার জন্য রাখা বা শিশুকে অপ্রচলিত চিকিৎসা পদ্ধতির সংস্পর্শে আনা, যার চিকিৎসাগত তদারকি করা হয় না। সে ছবির একটি সেট বের করে টেবিলের ওপর রাখল। রঙিন ছবিগুলিতে প্রিয়া এবং অর্ণবকে উদ্যানে খেলতে দেখা যাচ্ছে। কাদা মাখামাখি করছে, জলরং দিয়ে ছোটখাটো পরীক্ষা করছে, এবং একটি ছবিতে অর্ণব কাদার খাদে বসে জোরে হাসছে। এটা হলো শ্বাসযন্ত্র এবং মনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত শিশুর যত্নের পদ্ধতি। ঘরের পরিবেশ হঠাৎ ভারী হয়ে গেল, কিন্তু অভিজিৎ কোনো প্রতিক্রিয়া দেখাল না। সে করণের দিকে তাকাল। তরুণ উকিল ধীরে মাথা দোলাল। বলার অনুমতি চাইছি। করণ উঠে দাঁড়াল এবং মনোযোগ দিয়ে তৈরি করা ফাইল উন্মুক্ত করল। প্রথমত প্রিয়া সম্পর্কে, যিনি সরাসরি অর্ণবকে সাহায্য করেন। যদিও ওনার কাছে নিয়মিত নার্সিংয়ের ডিগ্রি নেই, কিন্তু ওনার কাছে সিটি মেডিকেল কলেজ থেকে প্রাথমিক চিকিৎসা জ্ঞান আছে এবং তিনি স্বাস্থ্যগত কারণে শিক্ষা ছেড়েছিলেন। কোনো পেশাদার নৈতিকতার নিয়ম লঙ্ঘন করেননি। তিনি গোল্ডেন ব্রিজ সংস্থা দ্বারা আয়োজিত বিশেষ শিশুদের যত্নের প্রশিক্ষণ কোর্সেও অংশগ্রহণ করেছেন, যার কাছে লিঙ্গদান সেন্টারে ব্যবহারিক অভ্যাসের শংসাপত্র আছে। রেকর্ড সংযুক্ত আছে। করণ নথিগুলো অধ্যক্ষকে প্রদান করলেন। সেই ব্যক্তি মনোযোগ দিয়ে সেগুলো দেখলেন। দ্বিতীয়ত, করণ চালিয়ে গেল। আমাদের কাছে শিশু হাসপাতালে শিশু মনোবিজ্ঞান বিভাগের প্রধান চিকিৎসকের একটি মনস্তাত্ত্বিক মূল্যায়ন প্রতিবেদন আছে, যা নিশ্চিত করে যে প্রিয়ার সঙ্গে থাকার সময় অর্ণবের সংজ্ঞানাত্মক, সামাজিক দক্ষতা ও অনুভূতিতে স্পষ্ট ইতিবাচক পরিবর্তন এসেছে। সে কথা বলা, ভাব প্রকাশ করা, সহজ ভাষা ব্যবহার করা এবং বিশেষ করে হাসতে শুরু করেছে। করণ স্ক্রিনে একটি ভিডিও চালালো। পুরো ঘর চুপ হয়ে গেল যখন ফিল্মটি দেখা গেল। অর্ণব সঙ্গীতের সুরে নাচতে শিখছে এবং জোরে হাসছে।
সেই হাসি প্রতিধ্বনিত হল এবং প্রত্যেকের হৃদয়ে কোথাও গভীরে স্পর্শ করল। অরিন্দম ভ্রু কুঁচকাল। এটা একটি ক্ষণিক অনুভূতি, একে আদর্শ ধরা যায় না। অভিজিৎ এবার উঠে দাঁড়াল। তার কণ্ঠস্বর উচ্চ ছিল না, কিন্তু দৃঢ় এবং সিদ্ধান্তমূলক ছিল। আমি কখনো একজন ভালো পিতা হতে জানতাম না। আমি একটি যন্ত্রের মতো জীবনযাপন করতাম, অর্থ উপার্জন করতাম, হাসপাতালের বিল মেটাতাম, নার্সদের সমন্বয় করতাম, কিন্তু নিজের পুত্রের চোখে তাকানোর সাহস করতাম না, কারণ আমার ভয় লাগত যে আমি ওতে নিজেকে দেখব একা, দুর্বল। কিন্তু প্রিয়া আমাকে এর বিপরীত শিক্ষা দিয়েছে। সে শুধু আমার পুত্রের যত্ন নেয়নি, সে আমাকে ওর সঙ্গে জীবিত থাকতে শিখিয়েছে, সে আমাকে হাসতে শিখিয়েছে। সে অধ্যক্ষের দিকে ফিরল। যদি আইন আমাকে কেবল খরচের তালিকা এবং পেশাদার লাইসেন্সের ভিত্তিতে বিচার করে, তবে সম্ভবত আমি ব্যর্থ। কিন্তু যদি এটি আমাকে আমার পুত্রকে হাসানোর সামর্থ্যের ভিত্তিতে বিচার করে, তবে আমি শেষ পর্যন্ত সংগ্রাম করার জন্য প্রস্তুত। অধ্যক্ষ কিছুক্ষণ নীরব রইলেন। সকল পক্ষকে ধন্যবাদ। আমরা 7 দিনের মধ্যে একটি আনুষ্ঠানিক প্রতিবেদন দেব, কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয় অর্ণব একমাত্র এমন স্থানে আছে যেখানেও খাঁটি ভালোবাসায় বড় হতে পারে। বৈঠক সমাপ্ত হল। কেউ হাসল না, কেউ তালি বাজাল না। শুধু একটি ভারী পরিবেশ অভিজিতের বুক থেকে সরে গিয়েছিল। যখন তারা হলে পৌঁছাল, প্রিয়া তার দিকে তাকাল। আপনি যা বললেন তা যথেষ্ট ছিল। অভিজিৎ হাসল, একটি হালকা এবং ধীর হাসি। না, আমাদের এখনও একটি কাজ করতে হবে। সেই সন্ধে অভিজিৎ সরাসরি অরিন্দমের অফিসে গেল। আমি জানি যে তুমি এখনও থামোনি। অরিন্দম নিজের টেবিলের পশ্চাতে বসেছিল, অবাক হয়নি। তুমি এমনভাবে কথা বলছো যেন তুমি আক্রান্ত। আমি সেই ব্যক্তি ছিলাম যে নিজের পুত্রকে যন্ত্রের আশ্রয় ছেড়ে দিয়েছিল। তাই এখন আমি সেই মানুষদের মূল্য জানি যারা ওর সঙ্গে ভালোবাসার জন্য থাকে, কোনো লাভ বা উত্তরাধিকারের জন্য নয়। আমি শুধু অর্ণবের জন্য সবথেকে ভালো চাই। তুমি ত্রিন পরিবারের নামের জন্য সবথেকে ভালো চাও, ওই শিশুটির জন্য নয়। অভিজিৎ একটি ফাইল বের করল। এটা প্রমাণ যে তুমি পরিবারের সম্পত্তি বিদেশি ট্রাস্টে স্থানান্তরিত করার জন্য চুক্তিতে স্বাক্ষর করেছিলে। ঋণ থেকে রক্ষা পাওয়ার জন্য নিজের ভাইপোকে মুখোশ বানিয়েছিলে। আমি এটা এখনও তদন্তকারী সংস্থাকে পাঠাইনি, কিন্তু যদি তুমি মামলা চালিয়ে যাও তবে আমি পাঠাবো। অরিন্দম ফাইলের দিকে তাকালো এবং তারপর নিজের ভাইয়ের দিকে। প্রথমবারের মতো তার চোখে আত্মবিশ্বাস ছিল না। আমাকে তোমাকে হারানোর দরকার নেই, অভিজিৎ বলল। আমাকে শুধু নিজের পুত্রকে রক্ষা করতে হবে। থেমে যাও, এর আগে যে জিনিসগুলো আমাদের দুজনের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একটি দীর্ঘ নিস্তব্ধতা। তারপর অরিন্দম ধীরে ধীরে মাথা দোলাল। অভিজিৎ অফিস থেকে বেরোল। মনে হলো তার কাঁধ থেকে একটা বড় পাথর সরে গেছে। সে ধূসর আকাশের দিকে তাকাল। এখনও রোদ ছিল না, কিন্তু এখন অন্ধকারও ছিল না। সে প্রিয়াকে বার্তা পাঠাল, আমরা প্রথম সংগ্রাম জিতেছি, কিন্তু একজন প্রকৃত পিতামাতা হবার যাত্রা মাত্র শুরু হয়েছে। সে একটি স্মাইলি এবং 3টি ছোট শব্দের সঙ্গে উত্তর দিল, আমি সর্বদা তোমার সঙ্গে আছি। বৈঠকের 1 সপ্তাহ পর পাহাড়ের ওপর অবস্থিত ভিলা যেন পুনর্জীবিত হয়ে উঠল। প্রতিদিন সকালে নতুন রোপিত সরিষা ফুলের উদ্যানের মাঝে অর্ণবের হাসি প্রতিধ্বনিত হতো। পাখিদের কিচিরমিচির আর দেবদারু বৃক্ষের সরসরানির মাঝে প্রিয়া আর অভিজিৎ মিলে প্রাতরাশ প্রস্তুত করত। অর্ণবের জন্য শ্বাস নেওয়ার অভ্যাসের সময়সূচি তৈরি করত এবং তাকে শহরে নতুন উন্মুক্ত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেত ও নিয়ে আসত। জীবনের ছন্দ, যা অনেক বছর ধরে নিদ্রিত ছিল বলে মনে হচ্ছিল, হঠাৎ আবার চলতে শুরু করল, কোমল এবং আশায় ভরা। অর্ণব স্পষ্টভাবে সুস্থ হচ্ছিল। সে ছোট দূরত্ব পর্যন্ত নিজে হাঁটতে পারত। সারাদিন ব্যক্তিগত অক্সিজেন সিলিন্ডারের দরকার পড়ত না। প্রতি সপ্তাহে প্রিয়া অর্ণবকে শহরের শ্বাসযন্ত্রের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেত, যেখানে চিকিৎসক তাকে শ্বাস নেওয়া, সঙ্গীত এবং খেলার মাধ্যমে ফুসফুস প্রসারিত করা শিক্ষা দিতেন। সেই ছোট ছোট অভ্যাসগুলো অর্ণবের ফুসফুসকে ধীরে ধীরে সুস্থ হতে সাহায্য করল, তাকে এটা অনুভব করতে না দিয়েই যে সে একজন রোগী। প্রতি রাত্রে ঘুমানোর পূর্বে অর্ণব প্রিয়াকে ফিসফিস করে বলত, কাল আমরা আবার খেলব না? আর পরের দিন সকালে সে সব সময় অ্যালার্মের পূর্বে জাগ্রত হয়ে যেত, এতটাই উৎসাহিত যেন প্রত্যেক দিন একটি বিশেষ ছুটি। অভিজিৎও ধীরে ধীরে পরিবর্তিত হয়ে গেল। সে এখন আর রাত্রি পর্যন্ত নিজের অফিসে আবদ্ধ থাকত না। এখন ফোনই খাদ্যের টেবিলে চকচক করা একমাত্র জিনিস ছিল না। এখন সে মনোযোগ দিয়ে শুনত। মধ্যে মধ্যে সে অর্ণবকে বলত যে সে কিভাবে গরিব ছিল, খবরের কাগজ বিতরণের জন্য সাইকেল চালাত, স্টার্টআপ শুরু করার জন্য 3 মাস ধরে তাৎক্ষণিক নুডলস খেত।
অর্ণব মোহিত হয়ে শুনত চোখ বড় বড় করে। বাবা, ওই সময় কেউ আপনাকে ভালোবাসত? অভিজিৎ থেমে গেল। ওই সময় বাবার কারো ভালোবাসার দরকার ছিল না, বাবাকে শুধু জয় করতে হতো। কিন্তু এখন বাবার দরকার আছে। সে মাথা নিচু করে নিজের পুত্রকে দেখল। খুব দরকার আছে। এক রাত্রে যখন তিনজনে একটি বিশাল লেগো সেটের চারপাশে বসেছিল, অভিজিতের ফোন বাজল। এটি রীনাজি ছিলেন, বিভাগ থেকে। ওনার কণ্ঠস্বর তটস্থ ছিল। অভিজিৎজি, আমাকে কাল সকালে আপনাকে সদর দপ্তরে চাই। অবৈধ হস্তক্ষেপ এবং বিভাগের যাচাই প্রতিবেদন সম্পর্কে একটি নতুন অভিযোগ আছে। কল সমাপ্ত হল। অভিজিৎ ফোন শক্ত করে ধরল। অসহায়ত্বের পরিচিত অনুভূতি ফিরে এলো, যেমন যেদিন তার পত্নীর মৃত্যু হয়েছিল, যেমন যেদিন সে চিকিৎসককে বলতে শুনেছিল যে অর্ণব সম্ভবত নিজের দ্বিতীয় জন্মদিন দেখতে পাবে না। আবার অরিন্দম আঙ্কেল? প্রিয়া প্রশ্ন করল। অভিজিৎ মাথা দোলাল। আমি জানতাম না যে ও এত দূর এগিয়ে যাবে। আমার মনে হয়েছিল সব থেমে গেছে। লোকেরা সহজে ক্ষমতা ছাড়ে না যখন তারা মনে করে যে তারা উদ্ধার করছে। প্রিয়া নিম্নস্বরে বলল। সে গভীর শ্বাস নিল। চোখ জানালার বাইরে ছিল, যেখানে শিশিরবিন্দু পড়তে শুরু করেছিল। এইবার যদি তারা আদালতে যায়, তবে আমরা অর্ণবকে রাখতে পারব না। প্রিয়া তার হাত শক্ত করে ধরল। কারণ আপনি এখন পুরাতন মানুষটি নন, আপনি অর্ণবের পিতা, এবং অর্ণব এটা জানে। পরবর্তী দিন সকালে একটি জরুরি বৈঠক হল। এখন পরিচিত বৈঠক কক্ষে নয়, বরং বিভাগের আইনি কক্ষে, যেখানে আইনের লঙ্ঘনের ইঙ্গিতবাহী বিতর্কগুলো নিষ্পত্তি করা হয়। এইবার তদন্তকারী দলের প্রধান ছিলেন শ্রীমতী হং, একজন তেজস্বিনী মহিলা। ছোট চুল, চোখ এমন যেন কারো চিন্তা পড়ে নিতে পারেন। আমরা একটি বেনামি অভিযোগ লাভ করেছি। নিশ্চিত করো যে পক্ষে ভোট হয়, নয়তো আমি জানি প্রথমে কার চাকরি যাবে। শ্রীমতী হং রেকর্ডিংটি চালালেন। কণ্ঠস্বর পরিষ্কার এবং নির্ণায়ক ছিল। প্রকৃতপক্ষে অভিজিতের কণ্ঠস্বর ছিল। পুরো ঘর নীরব হয়ে গেল। অভিজিতের মুখ ফ্যাকাশে হেলে গেল। আমি এমন কথা কখনো বলিনি, কোনো বৈঠকেই নয়। আমরা নমুনা অডিও ফরেন্সিক ল্যাবে পাঠিয়েছি। সম্পাদনা চিহ্ন আছে, কিন্তু জালিয়াতির উপসংহারে পৌঁছানোর জন্য যথেষ্ট নয়। তাহলে আমাকে ফাঁসানো হয়েছে? অভিজিৎ আরও একবার উঠে দাঁড়াল। তার দেহে রক্ত যেন ফুটছিল। মিথ্যে অভিযোগ করা হয়েছিল। কয়েক বছর আগের অভিজিতের জন্য এটা টেবিল ভাঙার এবং পুরো বৈঠক উল্টে দেওয়ার জন্য যথেষ্ট হতো। কিন্তু এখন তার পাশে প্রিয়া ছিল এবং তার পুত্র বাড়িতে অপেক্ষা করছিল। সে মুষ্টি শক্ত করল, নিজেকে ক্রোধ গিলতে বাধ্য করল। যদি সে মেজাজ হারিয়ে ফেলত, তবে সে পরাজিত হতো। কেবল অরিন্দমের সামনে নয়, বরং নিজের পুরাতন ব্যক্তিত্বের সেই অংশের সামনেও, যাকে সে ত্যাগ করার চেষ্টা করেছিল। প্রিয়া তার হাত ধরল। শ্রীমতী হংকে বলল, আমি ভিলার সুরক্ষা ক্যামেরা দ্বারা রেকর্ড করা একটি ভিডিও পেশ করার অনুমতি চাইছি। যে রাতে অডিও রেকর্ডিং তৈরি করা হয়েছিল, অভিজিৎ 3 ঘণ্টা ধরে নিজের পুত্রের সঙ্গে বাড়িতে লেগো খেলছিল। আমিও সেখানে ছিলাম, এবং সময় মিনিটে মিনিটে মিলে যাচ্ছে। উকিল করণ সঙ্গে সঙ্গে ইউএসবি প্রজেক্টরে লাগাল। ক্লিপ শুরু হল। সময় স্পষ্টভাবে স্ক্রিনে প্রদর্শিত হচ্ছিল। অভিজিৎ লিভিং রুমের মাঝে বসেছিল, হাসছিল যখন অর্ণব একটি ব্লক ভুল লাগিয়েছিল, এবং চিৎকার করছিল, পড়ে গেল দুর্গ, পড়ে গেল। কয়েক মিনিট পর্যন্ত কেউ কিছু বলল না। শেষে শ্রীমতী হং বললেন, আমি সমস্ত তথ্য যাচাই করার জন্য সাময়িকভাবে তদন্ত স্থগিত রাখার অনুরোধ করব। কিন্তু আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই যে নিজের পুত্রকে ফিরে পাওয়ার এই সংগ্রামে আপনার শত্রু আইন নয়, বরং সময়। অভিজিৎ মাথা দোলাল। সে বুঝতে পারল, কারণ প্রত্যেক দিন অর্ণব বড় হচ্ছিল। যদি শেষ পর্যন্ত রক্ষা না করা যায়, তবে ক্ষতিগুলো বড় হতে থাকবে। বাড়ি ফিরে অর্ণব দৌড়ে উৎসাহের সাথে স্বাগত জানাতে এলো। পাপা এসে গেছেন, আপনি জলরং নিয়ে এসছেন। অভিজিৎ নিচে বসে পড়ল এবং নিজের পুত্রকে শক্ত করে আলিঙ্গন করল। হ্যাঁ, পাপা পুরো সেট নিয়ে এসেছে। অর্ণব তার গলা জড়িয়ে ধরল, তার গালে একটা চুম্বন দিল। কাল আমরা জলরঙে বাড়ির পেইন্টিং করব না? অভিজিৎ হেসে ফেলল। ঠিক আছে, প্রিয়া দিদিকেও আঁকব। অর্ণব জোরে মাথা দোলাল। হ্যাঁ, দিদি সূর্য, পাপা পাহাড়, আমি ছোট গাছ, আমরা 3 জন একসাথে আছি। গাড়িতে হাসি প্রতিধ্বনিত হল। গাছের ছায়া থেকে ছেকে আসা রোদে মিশে গেল। কোনো রায়ের দরকার ছিল না, কোনো প্রমাণপত্রের দরকার ছিল না। পরিবার একটা সত্য হয়ে উঠেছিল, একটা এমন সত্য যাকে অস্বীকার করা যায় না। ডিসেম্বর মাস নিজের সঙ্গে শুকনো ঠান্ডা বায়ু নিয়ে এলো, যা প্রত্যেক পাহাড়ের চূড়ো দিয়ে বয়ে যেত এবং অবশিষ্ট শেষ পাতাগুলোকেও ঝরিয়ে দিত। ঠান্ডা বায়ু মুসৌরির ঢালু রাস্তাগুলোতে ছড়িয়ে পড়তে শুরু করেছিল, যার ফলে পাহাড়ে তৈরি ভিলা আরও জনশূন্য মনে হতে লাগল। কিন্তু অভিজিতের মনে একটা আগুন জ্বলছিল,
যা উদ্বেগ আর দৃঢ় সংকল্প দুটিতেই পূর্ণ ছিল। এক সন্ধ্যায় যখন অর্ণব শুয়ে পড়েছিল, অভিজিৎ নিজের অফিসে করণ আর প্রিয়ার সঙ্গে কাগজপত্রের স্তূপ আর আইনি নথিপত্রের মাঝে বসেছিল। করণ মাথা তুলে ধীরে ধীরে বলল, আপনার কি নিতিন নামের লোকটির কথা মনে আছে? অরিন্দমের পুরাতন সহকারী। তাকে ৩ বছর আগে এক বিনিয়োগ প্রকল্পে তছরূপের অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। তারপর সে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। হ্যাঁ, অভিজিৎ উত্তর দিল। সেই সময় পুলিশ তদন্ত করেছিল, কিন্তু কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। সবকিছু খুব তাড়াতাড়ি শান্ত হয়ে গিয়েছিল। করণ একটা ব্যাংক স্টেটমেন্টের কপি দেখালো। সম্প্রতি অরিন্দমের অ্যাকাউন্ট থেকে একটা বড় অঙ্কের অর্থ নিতিন নামের এক ব্যক্তিকে স্থানান্তরিত করা হয়েছে, যার পরিচয়পত্রের নম্বর পুরাতন নিতিনের সঙ্গে মিলে যায়। প্রিয়া ভ্রু কুচকাল। আপনার মনে হয় যে সে কাহিনী সাজানোর জন্য নিতিনের সঙ্গে হাত মিলিয়েছে? শুধু কাহিনী সাজানোর জন্য নয়, করণ বলল, তার কণ্ঠস্বর টানটান ছিল। আমার বিশ্বাস যে তারা অর্ণবের জন্য একটা মিথ্যে মানসিক স্বাস্থ্য ফাইল তৈরি করছে, যার উদ্দেশ্য বাচ্চাকে একটা বাধ্যতামূলক পুনর্বাসন কেন্দ্রে পাঠানো। যদি এমনটা হয়, তবে অভিজিৎজি পুরোপুরিভাবে অভিভাবকত্বের অধিকার হারিয়ে ফেলবেন। অভিজিৎ স্তব্ধ হয়ে গেল। এমনটা হতে দিতে পারি না। সমস্যা হলো, করণ চালিয়ে গেল, পাল্টা আক্রমণ করার জন্য আমাদের মিথ্যে নথি তৈরির প্রমাণ চাই, আর সেই প্রক্রিয়াটি জানা একমাত্র ব্যক্তি হল নিতিন। পরিবেশ থমথমে হয়ে গেল। প্রিয়া ইতস্তত করে বলল, আমি কি নিতিনের সঙ্গে যোগাযোগ করার কোনো পথ খুঁজে পেতে পারি? না, অভিজিৎ সাথে সাথে প্রতিবাদ করল। ওই ব্যক্তি খুব বিপজ্জনক, তোমার এতে পড়া উচিত নয়। অর্ণবকে নিয়ে যেতে দেওয়া আরও বেশি বিপজ্জনক, তাই না? সে সরাসরি তার চোখের দিকে তাকালো। আমি ভয় পেতাম, আমি পালিয়ে বেড়াতাম, কিন্তু এখন আমি থামার সিদ্ধান্ত নিয়েছি, তাই আমারও তোমার মতো লড়াই করার অধিকার আছে। করণ মাথা দোলালো। আমি তদন্তক্ষেত্রে কিছু বন্ধুদের সাহায্য নেব, কিন্তু আমাদের সময় আর পুরো সতর্কতার প্রয়োজন। ৩ দিন পর প্রিয়া নিতিনের সঙ্গে শহরের উপকণ্ঠে একটা ছোট গলিতে এক পুরাতন ক্যাফেতে দেখা করার সময় নির্ধারণ করল। সে চাকরি অনুসন্ধানের ভান করল, বলল যে সে শুনেছে যে সে বিদেশ যাওয়ার জন্য নথিপত্র তৈরি করে দিতে সাহায্য করতে পারে। করণ জানত যে সে না যাওয়ার উপদেশ মানবে না, তাই সে নীরবে দূর থেকে তার অনুসরণ করতে লাগল। সে পর্দার আড়ালে কোণের টেবিল নির্বাচন করল, যেখান থেকে সে কারো দৃষ্টিতে না পড়ে পুরো ক্যাফের ওপর নজর রাখতে পারত। প্রিয়া তার দিকে তাকালো, কিন্তু মনে জানত যে সে একা নয়। নিতিন এক অগোছালো অবস্থায় উপস্থিত হল। তার চোখ ক্রমাগত চারদিকে দেখছিল, যেন তার কারো অনুসরণের ভয় আছে। তার মুখে একটা বন্য ভাব ছিল, কিন্তু তার চোখ ছিল ধূর্ত আর শীতল। তোমাকে কে বলেছে? নিতিন কর্কশ কণ্ঠে প্রশ্ন করল। আমি একটা ফোরামে পড়েছিলাম, প্রিয়া উত্তর দিল। লোকে বলে যে আপনি কঠিন কাগজপত্রের কাজ সামলাতে পারেন। আমার এক ভাইপোর একটা বিশেষ স্কলারশিপ ভিসার জন্য একটা মনস্তাত্ত্বিক প্রোফাইলের প্রয়োজন। নিতিন তাকে কিছুক্ষণ এক দৃষ্টিতে দেখল, আর তারপর উপহাসের হাসি হাসল। এই কাজ মুশকিল নয়, শুধু এটা জানতে হয় যে কত খরচ করতে হবে। প্রিয়া মাথা দোলাল। আমি প্রস্তুত, কিন্তু আপনি কি কখনো অন্য কোনো বিশেষ কেসের জন্য কাজ করেছেন? যেমন কোনো বড়লোকের ঘরের বাচ্চা যে অসুস্থ, কিন্তু কেউ তা জানে না। নিতিন থেমে গেল। তুমি এমন কেন জিজ্ঞাসা করছ? আমি তৃণা নাম শুনেছি। এটা কি সত্যি যে আপনি তার জন্য কাজ করেছেন? প্রশ্ন সমাপ্ত হতেই নিতিন লাফিয়ে উঠে দাঁড়াল। তুমি কে? তোমাকে কে পাঠিয়েছে? প্রিয়া শান্ত হয়ে বসে রইল। তার কণ্ঠস্বর হালকা ছিল। আমি তোমাকে ক্ষতি করতে আসিনি, শুধু এটা জানতে চাই যে তুমি অরিন্দমকে কেন সাহায্য করলে। তুমি ভালো করেই জানো যে যদি অর্ণবকে নিয়ে নেওয়া হয়, তবে ওই বাচ্চাটা জীবিত থাকতে পারবে না। চুপ করো, নিতিন ফিসফিস করে বলল। তার কণ্ঠে আতঙ্ক ছিল। তুমি কিছু বুঝছ না, আমার কাছে কোনো পথ নেই। আমরা তোমাকে সাহায্য করতে পারি, প্রিয়া বলল। তার হাত থেকে মুক্তি পেতে আমরা তোমাকে সাহায্য করতে পারি। নিতিন চারদিকে দেখল আর তারপর বসে পড়ল, মাথা নিচু করে নিল। সে বলল যে যদি আমি না করি তবে সে একটা পুরাতন ক্লিপ জনসম্মুখে ফাঁস করে দেবে, যেখানে আমাকে চীনা অংশীদারদের কাছ থেকে অর্থ নেওয়ার সময় গোপনে ভিডিও করা হয়েছিল। যদি এটা লিক হয়ে যায় তবে আমি কারাগারে যাব। সে শুধু আমাকে ওই বাচ্চার জন্য মিথ্যে নথিপত্র তৈরি করতে বাধ্য করেনি, সে আমাকে এটাও সাজাতে বাধ্য করেছে যে অর্ণবের মধ্যে নিজেকে ক্ষতি করার লক্ষণ আছে। প্রিয়ার নিঃশ্বাস আটকে গেল। তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? নিতিন মাথা দোলাল। নিজের শার্টের ভিতর থেকে একটা USB বের করল। আমি সমস্ত বার্তা, নির্দেশের অডিও রেকর্ডিং আর মিথ্যে নথিপত্রের কপি করে রেখেছি, কিন্তু আমি খুব ভয়ে আছি। সে তার হাত নিতিনের হাতের ওপর রাখল। নিজের ভয়কে এখানেই সমাপ্ত হতে দাও। একটা বাচ্চাকে জীবিত থাকার সুযোগ দাও, আর তুমিও নতুন করে শুরু করার সুযোগ লাভ করবে।
সেই রাত্রে ভিলায় পুরো দল পুনরায় দেখা করল। নিতিনকে একটা নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হলো, যেখানে সে আইনজীবী আর আধিকারিকদের সামনে হাজির হওয়ার অপেক্ষা করছিল। করণ ডেটার একটা কপি বিভাগ আর সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে পাঠিয়ে দিল। অভিজিৎ অর্ণবকে ঘুমন্ত অবস্থায় দেখছিল। তার হৃদয়ে এক অবর্ণনীয় অনুভূতি দানা বাঁধছিল। এ বাচ্চাটা না জেনেই অনেক কিছু সহ্য করেছে। তার চারপাশের বড়দের দুনিয়া একটা জটিল গোলকধাঁধা ছিল, যেখানে সত্যকে অনেক কষ্টের বিনিময়ে পেতে হতো। প্রিয়া ভিতরে এলো, ধীরে ধীরে তার পাশে বসল। সব কিছু প্রায় সমাপ্ত হয়ে গেছে। সে তাকে দেখল। আমি তোমার সারা জীবন ঋণী থাকব। সে আলতো করে হাসল। আমার তোমার ঋণের প্রয়োজন নেই, আমার শুধু সবার সঙ্গে থাকার প্রয়োজন। সে কিছু বলল না, শুধু তার হাতটা ধরে নিল। বাইরে ঠান্ডা বায়ু তখনও বইছিল, কিন্তু তাদের হৃদয়ে একটা আলোর কিরণ দেখা দিতে শুরু করেছিল। আর এইবার তারা একা ছিল না। যেদিন সকালে আদালতে প্রমাণ পেশ করার কথা ছিল, মোসৌরিতে কুয়াশা প্রত্যেক রাস্তায় একটা মোটা, ভেজা আর ঠান্ডা চাদরের মতো ছেয়েছিল। অভিজিতের মনেও সমস্ত অনুভূতি ঠিক ততটাই ঘনীভূত ছিল, অস্বস্তি, আতঙ্ক, ভয়ের সঙ্গে মিশে থাকা। তার হাতে যে সত্য ছিল তা অরিন্দমের পুরো কালো পরিকল্পনা উল্টে দেওয়ার জন্য যথেষ্ট শক্তিশালী ছিল। কিন্তু ন্যায়বিচার কি সত্যি কথা শুনবে? করণ শহরের আদালতের কাছে রাস্তার ধারে গাড়ি থামাল, সিঁচে নামল আর মোটা ফাইলের ব্রিফকেস বের করার জন্য ডেকে খুলল। প্রিয়া অর্ণবকে কোলে নিয়ে পশ্চাতে বসেছিল। ছেলেটি তার কোলে ঘুমোচ্ছিল। তার কালো নরম চুল কপালে ছড়িয়েছিল। আপনি কি সত্যি চান যে অর্ণব আজ আদালতে হাজির হোক? সে প্রশ্ন করল। ধীরে ধীরে বাচ্চার পিঠ চাপড়াতে লাগল। অভিজিৎ মাথা দোলাল। আমি চাই যে তারা তাকে নিজের চোখে দেখুক, ফাইলের মাধ্যমে নয়, অনুমানের মাধ্যমে নয়, বরং একটা বাস্তব, জীবন্ত অনুভূতি আর হাসিওয়ালা বাচ্চার রূপে। করণ সাথে যোগ করল, একে একটি ভালো কৌশল, একটি বাস্তব ছবি সমস্ত মিথ্যে প্রতিবেদনগুলোকে পুরোপুরি নস্যাৎ করে দেবে, আর যে কোনো যুক্তির চেয়ে বেশি শক্তিশালী হবে। তিনজন আদালতে প্রবেশ করল, যেখানে একটি উন্মুক্ত প্রাথমিক শুনানি হচ্ছিল। অন্যদিকে অরিন্দম আর তার আইনজীবী আগে থেকেই অপেক্ষা করছিল। সে একটা কালো স্যুট পরিহিত ছিল, মুখ পাথরের মতো শীতল ছিল, কিন্তু তার চোখে কিছুটা ঘাবড়ানি ছিল। সে আশা করেনি যে অভিজিৎ এত দূরে গিয়ে যাবে, বাচ্চাকেও আদালতে নিয়ে আসবে। শুনানি শুরু হল। সভাপতি বিচারক কোয়ান, একজন শান্ত কিন্তু কঠোর দেখতে মধ্যবয়স্ক ব্যক্তি, এই কথাটির উপর জোর দিয়ে শুরু করলেন যে এটি কেবল একটি অভিভাবকত্ব বিবাদ নয়, এটি একটি বিশেষ পরিস্থিতির বাচ্চার সুস্থ পরিবেশে বড় হওয়ার অধিকারের মূল্যায়ন। অরিন্দমের আইনজীবী পুরাতন যুক্তি দিয়ে শুরু করলেন যে তার কাছে অভিজ্ঞতা আছে, মাধ্যম আছে। তিনি অভিজিতের প্রতিবন্ধী বাচ্চার যত্ন নেওয়ার সামর্থ্য নিয়ে সন্দেহ প্রকাশ করলেন এবং প্রিয়ার আইনি ও পেশাদার পিরিছাড়াও আমের কথা বললেন। নিজের পালা এলে করণ নীতিন দ্বারা প্রদান করা প্রমাণ পেশ করল, যার মধ্যে বার্তা, অডিও রেকর্ডিং আর মিথ্যে নথিপত্রের খসড়া সম্বলিত ইউএসবি ছিল। বিষয়বস্তু থেকে জানা গেল যে অরিন্দম নীতিনকে অর্ণবের জন্য একটা মিথ্যে মানসিক স্বাস্থ্য ফাইল তৈরি করতে, চিকিৎসকদের বিভ্রান্ত করতে আর তাকে একটা সরকারি পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর পরিকল্পনা করার নির্দেশ দিয়েছিল, যেখানে তার গোপন অংশীদারিত্ব ছিল। একটি অডিও রেকর্ডিং আদালত কক্ষে প্রতিধ্বনিত হল। ছেলেটাকে এমন দেখাও যেন তার মধ্যে আচরণগত সমস্যার লক্ষণ আছে, কারো যেন সন্দেহ না হয়, তোমাকে শুধু চতুরতার সাথে মিথ্যে সাজাতে হবে। কণ্ঠস্বর অরিন্দমের ছিল। পুরো ঘরে শোরগোল পড়ে গেল। তার আইনজীবী এই বলে আপত্তি জানালেন যে অডিও রেকর্ডিংয়ে কাটছাট করা হতে পারে, কিন্তু যখন একজন স্বতন্ত্র বিশেষজ্ঞকে ডাকার কথা বলা হলো, তখন সে সংবেদনশীল কারণে মানা করে দিল। এতে আদালতের ঝোঁক অভিজিতের দিকে আরও বেড়ে গেল। শেষে বিচারক অভিজিৎকে কথা বলার ইশারা করলেন। সে উঠে অর্ণবকে কোলে নিয়ে সাক্ষীর কাঠ করার দিকে এগিয়ে গেল। অর্ণব তখনও ঘুমেছিল। সে তার চোখ মুছল আর তার বাবার গলা জড়িয়ে ধরল। যখন সে ঘরে উপস্থিত সমস্ত মানুষকে দেখল, তখন সে হঠাৎ হাঁপাতে লাগল আর বাবার বুকে লুকিয়ে পড়ল। মাননীয় বিচারক, অভিজিৎ শুরু করল, আমি একজন ব্যর্থ পিতা ছিলাম। আমি ভেবেছিলাম যে আমার পুত্রকে ঠিক করার জন্য কেবল অর্থ আর ভালো চিকিৎসকই যথেষ্ট, কিন্তু আমি ভুল ছিলাম। অর্ণবের চিকিৎসকের নয়, বরং এমন কারোর প্রয়োজন ছিল যে তার সঙ্গে বসতে পারবে, তার শ্বাস-প্রশ্বাস শুনতে পারবে, রাত্রি ভয় পেলে তার মুখ মুছিয়ে দিতে পারবে আর বলতে পারবে, পাপা এখানেই আছে। সে মাথা নিচু করল, তার কণ্ঠস্বর বুঝে এলো। আমাকে এটি শিক্ষা দেওয়ার মতো একটি মেয়ে ছিল, যাকে সমাজ প্রত্যাখ্যান করেছিল। লোকে তাকে অশিক্ষিত বলতো, স্কুল ছুট বলতো, অযোগ্য বলতো, কিন্তু আমার আর আমার পুত্রের জন্য সে একজন নায়িকা।
সে প্রিয়ার দিকে তাকালো, যে কাঁদছিল, হাত শক্ত করে ধরে আছে। অভিজিৎ আরও বলল, যদি আজ আদালত অর্ণবকে অন্য কাউকে সঁপে দেওয়ার সিদ্ধান্ত নেয়, যদিও সে অরিন্দমের মতো ঘনিষ্ঠ আত্মীয়ই কেন না হোক, তবে সম্ভবত আমি পূর্বসারী বিরোধিতা করব না। কিন্তু আমি প্রার্থনা করব, কারণ আমি জানি যে অর্ণব আরও একবার অন্ধকারে ফিরে যাবে। সে তার পুত্রকে দেখল, আর তারপর বিচারকদের, দয়া করে এই বাচ্চাটাকে হাসতে দিন। এই জন্য নয় যে সে আমার পুত্র, বরং এই জন্য যে সে এমন একটা বাচ্চা যে শৈশবের অধিকার রাখে। পুরো ঘর নিস্তব্ধ ছিল। হঠাৎ অর্ণব মাথা তুলল। সে বিচারককে দেখে তোতলাতে তোতলাতে বলল, আমি যেতে চাই না, আমি পাপা আর প্রিয়া দিদির সঙ্গে থাকতে চাই। তার কণ্ঠস্বর নিষ্পাপ এবং ইতস্তত ছিল, কিন্তু এতটাই জোরালো ছিল যে সবাই শুনতে পেল। অপেক্ষার সময় কেউ কিছু বলল না। অভিজিৎ প্রিয়ার পাশে বসেছিল, তার হাত বাচ্চার ওপর থেকে সরেনি। অর্ণব ঘুমোচ্ছিল, এটা না জেনেই যে সে তার ছোট একটা কথা দিয়ে সবকিছু বদলে দিতে সাহায্য করেছে। যখন বিচারক ফিরলেন, তখন তার কণ্ঠস্বর ধীর কিন্তু স্পষ্ট ছিল। প্রতিবাদীর আইনজীবীর দ্বারা প্রদান করা প্রমাণ, সাক্ষীদের বয়ান এবং বাচ্চার বাস্তব আচরণের মূল্যায়নের ভিত্তিতে আদালত শ্রী তন অভিজিতের, শ্রী তন অর্ণবের ওপর অভিভাবকত্বের অধিকার বজায় রাখার সিদ্ধান্ত নিচ্ছে। সাথে মিথ্যে নথিপত্র তৈরি এবং মেডিকেল রেকর্ডে কারচুপি সংক্রান্ত ফাইলটি তদন্তকারী এজেন্সির কাছে হস্তান্তর করছে। পুরো ঘর ফিসফিসানি, স্বস্তির নিঃশ্বাস আর চোখে জলে ভরে গেল। তার আইনজীবী এবং সে স্থির হয়ে বসে রইল। তার জানত যে সে পরাজিত হয়েছে, কিন্তু এইবার সে ক্রুদ্ধ ছিল না। সে তার ভাইপোকে দেখল, যে বাচ্চাটাকে সে কখনো একটা বোঝা মনে করত, এখন সে হাসছে, সত্যি হাসছে। নিজের বাবা আর সেই মহিলার বাহুতে, যার কোনো আনুষ্ঠানিক মর্যাদা ছিল না, তবুও সে এক গভীর অর্থে মা ছিল। সেই মুহূর্তে অরিন্দমের তার পরলোকগত পত্নীর হাসির কথা মনে পড়ল, যে কখনো বলেছিল যে সবথেকে ভয়ানক জিনিস হারানো নয়, বরং ভালোবাসা ছাড়া জীবিত থাকা। অর্ণবের হাসি তাকে উপলব্ধি করালো যে সম্ভবত সে অনেক দীর্ঘ সময় ধরে পথভ্রষ্ট ছিল। সে ধীরে ধীরে মাথা নিচু করল। প্রথমবারের মতো সে হার স্বীকার করল, আর সম্ভবত জীবনে প্রথমবারের মতো সে হালকা অনুভব করল। বিলা ফেরার সময় আকাশে তখনও মেঘ ছিল, কিন্তু সূর্য চমকাতে শুরু করেছিল। অর্ণব মাঝখানে বসেছিল, নিজের বাবা আর প্রিয়ার হাত শক্ত করে ধরে আছে। ধীরে ধীরে একটা গান গাইছিল, যা সে কেবল শিখেছে। অভিজিৎ হেসে ফেলল, তুমি ওই গানটা গাইতে পারো? প্রিয়া দিদি শিক্ষা দিয়েছে, অর্ণব ডর্ভের সাথে বলল। তাহলে কাল আমরা সাথে গাইব। হ্যাঁ পাপা, ধীর কণ্ঠে দিদি, উঁচু কণ্ঠে পাপা, আর আমি সরু কণ্ঠে। গাড়িতে হাসি প্রতিধ্বনিত হল। গাছের ছায়া থেকে ছেকে আসা রোদে মিশে গেল। কোনো রায়ের প্রয়োজন ছিল না, কোনো প্রমাণপত্রের প্রয়োজন ছিল না। পরিবার একটা সত্য হয়ে উঠেছিল, একটা এমন সত্য যাকে অস্বীকার করা যায় না। আদালতের 1 মাস পর মুসৌরির পাহাড়ে অবস্থিত ভিলা আবার শান্তিপূর্ণ জীবনে ফিরে এলো। কিন্তু এইবার সবকিছু সত্যি পরিবর্তিত হয়ে গিয়েছিল। এখন ঠান্ডা, একাকিত্ব বা খালি করিডোরে প্রতিধ্বনিত হওয়া পদশব্দের কোনো চিহ্ন ছিল না। এর পরিবর্তে প্রতিদিন সকালে লিভিং রুম কেকে পিয়ানোর শব্দ আসত। প্রিয়ার পিয়ানো এখন ঘরের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল। অর্ণবের খিলখিল হাসি পশ্চাতের উঠান থেকে প্রতিধ্বনিত, যেখানে সে তার ছোট কুকুর কফির সঙ্গে লুকোচুরি খেলছিল, যা তার বাবার পক্ষ থেকে জন্মদিনের একটা বিলম্বিত উপহার ছিল। অভিজিৎ প্রতিদিন তাড়াতাড়ি উঠত, কাজের জন্য নয়, বরং এই জন্য যে তার প্রিয়ার জন্য চা প্রস্তুত করা, আর তারপর কাঁচের জানালার পাশে বসে দেবদারু বৃক্ষের চূড়ায় দিনের প্রথম রোদ ছড়িয়ে পড়া দেখতে ভালো লাগত। সে থামতে শিখে গিয়েছিল। বছরের পর বছর সাফল্যের পশ্চাতে ছোটার পর প্রথমবারের মতো সে জীবিত থাকতে শিখেছিল। অর্ণব অবিশ্বাস্যভাবে দ্রুত সুস্থ হচ্ছিল। থেরাপি সেন্টারের চিকিৎসকরা ছেলের উন্নতি দেখে অবাক হচ্ছিলেন। ফুসফুসের কার্যকারিতা স্থিতিশীল ছিল। খিঁচুনি প্রায় 3 সপ্তাহ ধরে বন্ধ হয়ে গিয়েছিল। অর্ণব শহরের একটা বিশেষ বিদ্যালয়ে যাওয়া শুরু করেছিল, যেখানে নিবেদিত প্রাণ শিক্ষক আর তার মতো ছোট বন্ধুরা ছিল। প্রত্যেকে নিজের মধ্যে একটা গল্প, একটা অভাব নিয়ে চলছিল, কিন্তু নিজের মতো করে চমকাচ্ছিল। অভিজিৎ প্রতিদিন সকালে নিজের পুত্রকে বিদ্যালয়ে নিয়ে যেত আর নিয়ে আসত। এখন চালককে এই কাজ করতে দিত না। সে সামনের সিটে বসে পুরো রাস্তা নিজের পুত্রের সঙ্গে কথা বলত। গল্পগুলো শুধু ছোটখাটো বিষয় হতো। আজ তোমার বন্ধু কোন রঙের শার্ট পরিহিত ছিল? শিক্ষক কি কোনো নতুন পাঠ পড়ালেন?
বা দুপুরের খাদ্যে তুমি ডিম পছন্দ করবে নাকি চিকেন রাইস, কিন্তু তার জন্য এটা ছিল সম্পদ। আর প্রিয়া থামার সিদ্ধান্ত নেওয়ার পর অভিজিৎ তাকে আনুষ্ঠানিকভাবে আশা বালকোষের কার্যনির্বাহী পরিচালক হবার জন্য আমন্ত্রণ জানাল, একটি নতুন স্থাপিত অলাভজনক তহবিল যা বিশেষ পরিস্থিতির গুরুতর অসুস্থ শিশুদের সাহায্যের জন্য ছিল। যদিও সে কখনো কোনো বড় সংগঠন পরিচালনা করেনি, কিন্তু তার কাছে বিশ্বাস, সততা আর অর্ণবের সঙ্গে নিজের যাত্রা থেকে বাস্তব অভিজ্ঞতা ছিল। এটি সেই সমস্ত লোকেদের অনুপ্রাণিত করার জন্য যথেষ্ট ছিল যাদের সঙ্গে সে দেখা করত। তহবিলের শুভ উদ্বোধন ভিলার প্রাঙ্গণে সূর্যাস্তের সময় হল। অতিথিরা ছিলেন ঘনিষ্ঠ বন্ধু ডক্টর মিন, যিনি সরাসরি অর্ণবের চিকিৎসা করেছিলেন, সামাজিক বিভাগ থেকে রিনাজি, নিতিন, যে এখন একজন স্বেচ্ছাসেবী সহযোগী হয়ে গিয়েছিল, এবং আরও অনেকে। যখন প্রিয়া কথা বলার জন্য মঞ্চে এলো, তখন সূর্যাস্তের আলো তার মুখকে সোনালি করে দিল। তার কোনো কাগজ বা প্রেজেন্টেশনের প্রয়োজন ছিল না। দেবী ও সজ্জনগণ, সে বলল, তার কণ্ঠস্বর হালকা কিন্তু দৃঢ় ছিল। যদি 1 বছর আগে কেউ আমাকে বলতো যে আমি এখানে দাঁড়িয়ে থাকব, তবে আমি নিশ্চিতভাবে বিশ্বাস করতাম না। সেই সময় আমি এক গরিব মেয়ে ছিলাম, বাবাকে হারিয়েছিলাম, মাঝপথেই শিক্ষা ছেড়ে দিয়েছিলাম, আর নিজের মালিকের ছেলের সঙ্গে কাদা নিয়ে খেলার জন্য চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। পুরো হল হেসে উঠল। কিন্তু আজ আমি আপনাদের আবেগপ্রবণ করার জন্য এই গল্প শোনাচ্ছি না। আমি এটা প্রমাণ করার জন্য শোনাচ্ছি যে কখনো কখনো আমাদের শুরু করার জন্য সবকিছু থাকার প্রয়োজন হয় না, শুধু একজন ব্যক্তির প্রয়োজন হয় যে আমাদের ওপর বিশ্বাস করে। আমার জন্য সেই ব্যক্তিটি ছিল অর্ণব। ওই ছেলেটি আমাকে শিক্ষা দিয়েছে যে ভালোবাসা পদের ভেদাভেদ করে না, তার কোনো কারণের প্রয়োজন হয় না, এবং সে কখনো শর্ত দিয়ে সীমাবদ্ধ হয় না। সে থামল। অভিজিৎ আর অর্ণবের দিকে তাকালো, যারা প্রথম সারিতে বসেছিল। আর আমার এটাও বিশ্বাস যে প্রতিটি বাচ্চা, সে অসুস্থ হোক, গরিব হোক বা অপূর্ণ হোক, একটি বাস্তব শৈশবের অধিকার রাখে। ঠান্ডা হাসপাতালে বন্দি থাকা নয়, দয়ার দৃষ্টির নিচে নয়, বরং দৌড়ানো, খেলা, পড়ে যাওয়া আর অন্য বাচ্চাদের মতো বড় হওয়ার। পুরো হল উঠে দাঁড়িয়ে তালি বাজাতে লাগল। কিছু লোক নীরবে চোখের জল মুছছিল। সেই রাত্রে যখন অতিথিরা চলে গেলেন, অভিজিৎ অর্ণবকে শোয়ানোর জন্য কক্ষে নিয়ে গেল। ছেলেটি তার গোল চোখ তুলে বলল, পাপা, আজ প্রিয়া দিদিকে খুব সুন্দর লাগছিল না? হ্যাঁ, খুব সুন্দর। সে হাসল, বাচ্চার গায়ে কম্বল দিতে দিতে। পাপা, আমরা প্রিয়া দিদিকে বিবাহ করিনি যাতে প্রিয়া দিদি সত্যি আমার মা হয়ে যায়? অভিজিৎ হেসে ফেলল, তার কপালে হাত বুলিয়ে দিল। তাহলে তোমাকে প্রিয়া দিদিকে প্রশ্ন করতে হবে। যদি সে রাজি হয়, তবে আমিও রাজি হয়ে যাব। অর্ণব ঠোঁট কামড়ে ভাবল, কাল প্রশ্ন করব। সে তার কপালে চুম্বন করল। শুয়ে পড়ো আমার যোদ্ধা। নিচে এসে সে দেখল যে প্রিয়া পার্টির টেবিল পরিষ্কার করছে। সে এগিয়ে গেল আর কাঁচের গ্লাসের ট্রে তুলতে তাকে সাহায্য করল। তুমি খুব ভালো বলো, সে কথা শুরু করল। আমি কখনো কাউকে কোনো দুঃখের শব্দ ছাড়া অন্যদের কাঁদাতে দেখিনি। আমি শুধু সত্যি বলেছি। সে হাসল। সত্যি বলা কখনো কখনো সবথেকে মুশকিল হয়। দুজন একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলল। অভিজিৎ ট্রে নিচে রাখল, নিজের পকেট থেকে একটা ছোট বাক্স বের করল। আংটি নয়, বরং চাবির একটা গুচ্ছ। আমি চাই যে তুমি এটা নাও। প্রিয়া বিস্ময় নিয়ে তার দিকে তাকালো। এটি ভিলার প্রাঙ্গণে তোমার নিজের অ্যাপার্টমেন্টের চাবি। আমি সেটা ঠিক করিয়ে দিয়েছি। তাতে পিয়ানো আছে, একটা পেন্টিং কর্নার আছে। তুমি সেখানে থাকতে পারো বা এখানে, এটা তোমার ইচ্ছা। কিন্তু সে থামল, তার কণ্ঠস্বর ধীর হয়ে গেল। চাই তুমি যেখানেই থাকো, আমি শুধু চাই যে সেটা যেন এমন জায়গা হয় যেখানে তুমি সবথেকে নিরাপদ অনুভব করো। সে তাকে কিছুক্ষণ দেখল আর তারপর মাথা দোলাল। ধন্যবাদ। আমার কখনো কোনো আসল ঘর ছিল না, কিন্তু এখন আমার আছে, যেখানে অর্ণব আছে, তুমি আছো, আর ভবিষ্যৎ আছে। সময় বয়ে গেল। জীবনে এখন কোনো বড় তুফান ছিল না, কিন্তু হালকা বর্ষণ হতেই থাকত। কখনো অর্ণবের সারা রাত জ্বর থাকত, কখনো তহবিলের পরিচালনার চাপ বা অভিজিতের ব্যবসার কাজ। কিন্তু সব কিছু আলাদা ছিল। চ্যালেঞ্জের মাঝে তারা একে অপরের সঙ্গে ছিল। অর্ণব ধীরে ধীরে বড় হচ্ছিল। সে খুব ভালো পেন্টিং করত। প্রত্যেক ছবি একটি রঙিন পৃথিবী ছিল। একদিন নিজের সাম্প্রতিক পেন্টিংয়ে ছেলেটি একটা লাল ছাদওয়ালা ঘর তৈরি করল, যার গেটের সামনে 3 জন লোক দাঁড়িয়েছিল। একজন লম্বা মানুষ, একজন লম্বা চুলের মহিলা, আর একটি বাচ্চা যার বেলুন ধরেছিল। ছবির নিচে সে তার কাঁচা হাতে লেখায় লিখেছিল, আসল পরিবার। অভিজিৎ আর প্রিয়া সেই ছবি লিভিং রুমের মাঝখানে টাঙিয়ে দিল, একটি স্মৃতি হিসেবে। খুশিকে সবসময় পূর্ণতা থেকে শুরু হওয়ার প্রয়োজন হয় না, বরং একটি সঠিক সময়ে হাত বাড়ানো, একজন ব্যক্তির থেকে যাওয়া যখন অন্যরা চলে যায়,
এবং একটি বাচ্চার নিজের ছোট হৃদয় দিয়ে ভালোবাসার থেকে শুরু হয়। সেই সকালে সূর্যের আলো জানালা দিয়ে ধীরে ধীরে ছেকে আসছিল। একটি নতুন দিন শুরু হয়েছিল, না কেবল অর্ণবের জন্য, বরং সেই সমস্ত হৃদয়ের জন্য যারা তুফানের মধ্য দিয়ে গিয়ে একে অপরকে পাওয়ার জন্য এসেছিল। এই গল্পটি শোনার জন্য, সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমাদের জানান যে আপনি এই গল্পটি ভারত থেকে শুনছেন নাকি অন্য কোথাও থেকে, এবং নিচে একটি মন্তব্য করুন। প্রতিটি লাইক, শেয়ার এবং পরামর্শ আমাদের ভবিষ্যতের ভিডিওগুলো আপলোড করতে এবং উন্নতি করতে অনুপ্রাণিত করে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনারা আমাদের কোথায় থেকে দেখছেন। আপনাদের আজকের এই গল্পটি কেমন লাগলো? আমরা দোয়া করি যে আপনারা সবাই সব সময় খুশি আর শান্তিতে থাকুন এবং আপনাদের জীবনে সব সময় শান্তি বজায় থাকুক। যদি আপনাদের কাছেও এমন কোনো আকর্ষণীয় গল্প থাকে, তবে কমেন্টে আমাদের অবশ্যই শোনাবেন, যাতে আমরা সবাই সেটা পড়তে পারি।